প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ইন্সপায়ার কেয়ার অ্যান্ড কাল্টিভেট হিউম্যান এড ইচ্ছায় নিয়মিত অনলাইন আড্ডায়। পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে আছে আমি প্রান্ত সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। আমরা সকলেই জানি, করোনা আমাদের দৈনন্দিন জীবনধারার কোনো একটি বিশেষ দিককে নষ্ট করেনি, ধ্বংস করেছে মানব জাতির স্বাভাবিক জীবনযাত্রার সকল পথকে। তবু এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে নিরলস আমাদের এই পথ চলা। আর আজ আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, যাদেরকে নির্দ্বিধায় বলা যায় করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা, যারা কিনা অর্থনীতির গতিকে সমুন্নত রাখতে নিরলস প্রচেষ্টায় কাজ করে যাচ্ছেন, যারা হচ্ছেন আমাদের ব্যাংকার। তাই আমাদের আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে করোনা সংকটে ব্যাংকারদের ভূমিকা। উক্ত অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আনোয়ার ফারুক তালুকদার, 20তম আবর্তন, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হেড অব এসএমআই অ্যান্ড ই বিজনেস ডিভিশন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আমাদের সঙ্গে যুক্ত আছেন আব্দুল্লাহ আল মোমেন চন্দন, 24তম আবর্তন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এজিএম সোনালী ব্যাংক লিমিটেড। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ লুৎফর রহমান, 28তম আবর্তন, পরিসংখ্যান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। এবং সর্বশেষ আমাদের সঙ্গে যুক্ত আছেন ইফফাত আরা, 31তম আবর্তন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, আইএফআইসি ব্যাংক লিমিটেড। আমাদের আয়োজনে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি প্রান্ত সাহা। আমি প্রথমেই চলে যেতে চাই ফারুক ভাইয়ের কাছে। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই আপনার হ্যাঁ জি ভাই, আমরা জানি যে স্বাভাবিক গতিতে ব্যাংকিং খাত ফিরে এসেছে। গত 18 আগস্ট মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে করে পুনরায় ব্যাংকিং সেক্টরকে গত 19 আগস্ট বুধবার পুরোদমে তাদের স্বাভাবিক কার্যক্রমে শুরু করতে বলে। আমরা সকলেই জানি, চলতি বছরের 22 মার্চ থেকে করোনার প্রাদুর্ভাবে অনলাইন ব্যাংকিং সেবা জোরদার করা এবং রোস্টারিং এর মাধ্যমে অফিসের কাজ নিষ্পত্তি করা হয়। ভাই, আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, দীর্ঘ দিনের বিরতিতে আবারও পুরোদমে শুরু হয়েছে ব্যাংকিং কার্যক্রম, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ প্রান্ত সাহা এবং জাহাঙ্গীর ইউনিভার্সিটির এই গ্রুপকে, যারা আজকের এই একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে যারা আমার সাথে সহ আলোচক হিসেবে উপস্থিত আছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই। আমি প্রথমেই শুরুতে বলতে চাই আসলে যে জিনিসটা, সেটা হচ্ছে যে করোনা সংকটে বা এই করোনাকালীন সময়ে আমাদের যে সমস্ত ব্যাংকার ভাই বোনেরা ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাত সহ সকল করোনা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদেরকে সুস্থতা কামনা করছি। তো যে জিনিসটা প্রান্ত সাহা শুরুতেই বললেন, সেটি হচ্ছে যে ব্যাংকিং কার্যক্রম কার্যত 2-3 মাস বন্ধই ছিল, 2 মাস একেবারেই বন্ধ ছিল। তারপর আমরা যেভাবে ব্যাংকিং কার্যক্রমটা চালিয়েছি, আমরা জানেন যে ইন্টারনেট ব্যাংকিং, আমাদের বিভিন্ন আমাদের যে ব্যাংকগুলার সরাসরি ফিজিক্যাল ব্যাংকিং এর বাইরে যে সমস্ত ব্যাংকিং চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলো আসলে সচল ছিল। সেই সচলতার মধ্যে দিয়েই ব্যাংকিং, মানুষের যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম করা যাবে সেটাকে একটা নিয়ন্ত্রিত, যে সবকিছুর জন্য একটা নিয়ন্ত্রিত ব্যাংকিং কার্যক্রম চালু ছিল। তার পরবর্তীতে মাস 2 পর যখন কিছুটা ব্যাংক আস্তে আস্তে খুলে দেওয়া হয় যে 50% করে কাজ করা যাবে, তখন আমরা সেভাবে এমপ্লয়ীদেরকে আমরাও ঠিক একইভাবে 50-50 রোটেশন করে কাজ করতাম। এবং অতি শীঘ্রই সেই জিনিসটাকে আবার চালু করা হয়েছে যে এখন আবার পুরোদমে ব্যাংকিং চলবে। যেহেতু মানুষের একটা জিনিস খেয়াল করতে হবে, জীবিকা এবং অর্থনীতি, জীবন, দুই জিনিসটা একসঙ্গে পাশাপাশি হয়ে দাঁড়িয়েছে, এবং দুটো জীবন জীবিকার যে একটা সম্মুখ যুদ্ধ এই করোনা আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছে। একদিকে জীবিকার সংকট, একদিকে জীবনের সংকট, আপনি কোনটার থেকে কোনটা নেবেন? প্রথমে আমরা সবাই ওয়ার্ল্ডেরই সবাই চেয়েছিল আগে জীবনকে বাঁচাতে হবে। তো জীবন বাঁচাতে গেলে, করোনা কাছ থেকে বাঁচতে গেলে অবশ্যই ঘরে থাকতে হবে। সেই ঘরে থাকা যতদিন পর্যন্ত মানুষের সম্ভব হয়েছে, কিন্তু ঘরে থাকতে যেয়ে আবার দেখা যাচ্ছে যে জীবিকার সংকট দেখা দিয়েছে। এটা আমাদের দেশে শুধু নয়, সারা ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী একই সমস্যা দেখা দিয়েছে। সুতরাং এই জীবিকার সংকটটাকে কাটিয়ে ওঠার জন্যই আজকে এই ব্যাংকিং কার্যক্রমটা
আবারও পুরোদমে শুরু করা হয়েছে, কারণ যেহেতু ব্যাংকিং একটা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, টাকা পয়সার লেনদেন, এবং সেখান থেকে যদি ব্লাড বলেন, ইকোনমির ব্লাড যাকে বলে, সেটা হচ্ছে ব্যাংক খাত। সুতরাং ব্যাংক খাতের যদি সচলতা না থাকে, মানুষ টাকা পয়সা তুলতে না আসে, মানুষ যদি টাকা পয়সা জমা দিতে না আসে, তারপর মানুষ যদি বিজনেস এর সাথে জড়িত, যেটা পুরো জিনিসটাই ব্যাংকিং খাতের সাথে জড়িত। সো আজকে যারা উদ্যোক্তা আছে, যারা ব্যবসায়ী, তারা যদি ব্যাংকে এসে লেনদেন করতে না পারে, অথবা যারা উদ্যোক্তারা তারা যদি দোকানপাট খুলতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে তাদের পণ্য বিক্রি হচ্ছে না। পণ্য যদি বিক্রি না হয়, সেক্ষেত্রে তাদের এই যে পণ্য বিক্রি লব্ধ যে টাকা পয়সা আসবে, সেখানে যে কর্মসংস্থান, সেখানে যে তাদের জীবন চলার পথ, সেই জিনিস অনেক কিছুই, গোটা সাপ্লাই চেইনটা আসলে এই করোনার কারণে সাপ্লাই চেইনটাই বিঘ্নিত হয়েছে। সাপ্লাই চেইনটা বিঘ্নিত হওয়ার কারণে আপনি দেখেন অর্থনীতিতে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। যেটা বলা হচ্ছিল যে, আমি অর্থনীতি ছাত্র হিসেবে বলতে হবে যে 1930 সালে, অনেকে হয়তো জানবেন এখানে, যে মহামন্দা হয়েছিল একটা। সেই মহামন্দার চাইতেও অনেক ডিপ একটা ডিপ্রেশনে এই এখনকার বিশ্বের বিভিন্ন দেশগুলি চলে যাচ্ছে। যদিও ইদানিংকালে আমাদের দেশে প্রেক্ষাপটে বলা হচ্ছে যে এই করোনা সংকটে এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ সবচেয়ে আগে হয়তো সংকটটা কাটিয়ে উঠতে পারে। এটার পেছনে কিছু কারণ আছে, সেই কারণগুলো হয়তো আমি পুরো বিশ্লেষণ করতে পারবো পরবর্তীতে আলোচনা যখন আসবে। তবে ব্যাংকিং, যেটা যে মূল প্রশ্ন একটু করে ফিরে আসি, ব্যাংকিং কার্যক্রমটা শুরু করাতে স্বাভাবিক একদিকে যেমন ব্যাংকারদের জীবনের ঝুঁকি তো আছেই, ব্যাংকারদের যেমন জীবনের ঝুঁকি আছে, তেমনি যারা আমাদের গ্রাহক, যারা আমাদের কাছে আসবেন, তাদের জীবনের ঝুঁকি আছে। ঝুঁকি নিয়েই আমাদের কাছে এখন চলতে হচ্ছে, এবং সেটাকে আমরা অনেকেই নাম দিয়েছেন, আপনারা শুনেছেন নিউ নর্মাল। নিউ নর্মাল সিচুয়েশন হচ্ছে যেটা, সেটা আমরা যাতে আজকে যে একদিকে করোনার পাশাপাশি থাকবে, পাশাপাশি আমরা আমাদের জীবনটাকে যতখানি সম্ভব নতুন ভাবে স্বাভাবিক করার চেষ্টা করব। সেভাবে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বা আমাদের গ্রাহকদেরকে আমরা সেবা দিয়ে যাব। যেহেতু আমাদের এই গ্রাহক কেন্দ্রিক আমাদের, সুতরাং আমাদেরকে সামনে যেতেই হবে, এবং সেটা আমাদের যথাযথ, আমি আশা করব যে আজকে যারা শুনছে তাদেরকে যথাযথ প্রোটেকশন নিয়ে, ব্যক্তিগত সুরক্ষা যার যার নিজের কাছে, সুতরাং ব্যক্তিগত সুরক্ষাটা বজায় রেখে আমরা যেন আমাদের ব্যাংকিং সেবা আমাদের গ্রাহকদেরকে দিই, পাশাপাশি আমাদের গ্রাহকদেরকে যেন ভালো রাখি, আমরাও ভালো থাকি, এবং অর্থনীতি যেন সচল রাখতে পারি। আমার মনে হয় এইটুকু বলে আমি আপাতত শেষ করছি। তো অনেক বক্তা আছেন, অনেকেই বলবেন, সুতরাং পরবর্তীতে আমি আবারও আপনাদের কাছে আসবো যদি দরকার মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আনোয়ার ভাইকে দারুণভাবে ব্যাখ্যা করলেন যে জীবন জীবিকার যে সংকট সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আমরা কেউ সেটাকে উপেক্ষা করতে পারিনি, ব্যাংকারদের জীবনও একটা প্রভাব পড়েছে, এবং ব্যাংকিং সেক্টর আমাদের জানি আমাদের দেশের অর্থনৈতিক সকল সচল রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সর্বদাই পালন করে এসছে। করোনা সংকটের মধ্যেও আমরা দেখেছি তাদের কার্যক্রমকে। আমি এরপর চলে এসেছে যে আব্দুল আল মোমেন চন্দন ভাইয়ের কাছে। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, সেটা হচ্ছে এই করোনাকালীন সংকটে পেশাগত দায়িত্ব এবং অন্যদিকে মৃত্যু ভয়, এই নিয়ে আপনাদের পথ চলা। তো কেমন ছিল আপনাদের ব্যক্তি অভিজ্ঞতা এবং আপনাদের পেশাগত জায়গা থেকে জীবনযাপন? ধন্যবাদ। প্রথমে আমি, যেহেতু আগস্ট মাস সুখের মাস, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যারা 75-15 আগস্ট নিহত হয়েছিলেন তাদেরকে, একই সাথে 21 আগস্ট টেররিস্ট হামলায় যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর বর্তমান প্রেক্ষাপটে কোভিড-19 আমাদের সহকর্মী সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবার গৃহে আত্মা মাত্রা কামনা করছি। সঙ্গত কারণেই যে বাংলাদেশে অনেকগুলো ব্যাংক আছে, তার মধ্যে আমরা বিশ্বাস করি যে একেবারে রুট লেভেলে যারা কাজ করেন তাদের মধ্যে সোনালী ব্যাংক অন্যতম। সত্যিকার অর্থে সোনালী ব্যাংকের কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকে। আমরা প্রথমে 2 ঘন্টা করেছি, তারপর 4 ঘন্টা করেছি, এখন তো পুরোপুরি শুরু হয়ে গেছে। তো আমি হেড অফিসে কাজ করছি, আবার এই করোনাকালীন সময় আমি ব্রাঞ্চেও ছিলাম। প্রতিদিন আমাদের ব্রাঞ্চগুলোতে, যেহেতু ব্যাংকিং টাইমটা কম ছিল, অল্প সময়ের মধ্যে সকল গ্রাহক এসে ভিড় করত। এটাই ছিল সবচেয়ে চ্যালেঞ্জ।
যে 8 ঘন্টা বা 6 ঘন্টার মধ্যে যে সকল গ্রাহক আসার কথা, দেখা গেছে 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার মধ্যে সেই গ্রাহকে চলে আসছে। ফলে ভিড়টা না কমে আরো অনেক বেড়ে গেছে। আমাদের জন্য খুবই চ্যালেঞ্জ ছিল, কিন্তু ব্যাংকার, আমাদের কাজই হচ্ছে সেবাধর্মী। জি ভাই। সুতরাং আমরা দেখা গেছে যে সেই বিকাল 4টা, 4:30, 5টা, 6টা পর্যন্ত কাজ করে গেছি। ব্রাঞ্চে 2 জন, 4 জন, 5 জনকে ঢুকতে দিয়েছে, কিন্তু মানুষ টাকা ছাড়া চলতে পারবে, তাকে ব্যাংকে আসতেই হবে। আর আমরা কাজ করি, সোনালী ব্যাংক কাজ করে একেবারেই রুডলেন। বিশেষ করে জি ভাই। সপ্তাহের প্রথম সপ্তাহ, মাসের প্রথম সপ্তাহে স্যালারি হয়, বিধবা ভাতা হয়, নানা রকমের ভাতা হয়। এই গ্রাহকগুলো সোনালী ব্যাংকে এসে ভিড় করে। আমি আমাদের ব্যাংকারদের চোখে আতঙ্ক দেখেছি। গ্রাহকদের মধ্যে যতটুকু না আতঙ্ক, তার চেয়ে বেশি হচ্ছে তাকে টাকা দিতেই হবে, কারণ তাকে চলতে হবে। এই কাজ করতে গিয়ে আমরা যেরকম প্রোটেকশন নেওয়া উচিত ছিল সেরকম প্রোটেকশন নিতে পারি। জি ভাই। অনেক সময় দেখা গেছে যে আমরা যখন প্রোটেকশন নিয়েছি বা 2-1 জন নিয়েছে, তুমুল সমালোচনা হয়েছে, ব্যাংকারদের যাতায়াতে সমস্যা হয়েছে। দেখা গেছে যে অফিসে 10টার মধ্যে পৌঁছতে হবে, অথচ রাস্তা লকডাউন, আমরা যেতে পারতেছি। এবং আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম যে আমরা আমাদের বক্তব্য প্রশাসনকে বা পুলিশকে বোঝাতে পারি যে আমি এই কাজে যাচ্ছি, তাদেরকে ম্যানেজ করে যেতে হচ্ছে। অর্থাৎ আমরা ভিতরে বাহিরে সব জায়গায় বাধার সম্মুখীন হয়েছি। কিন্তু সেবাতে আসলে আমাদের একটা দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, যে আমাদেরকে সেবাটা দিয়ে যেতে। পরিবারের সদস্যরা আমাদেরকে এই ছবিগুলো যখন টিভিতে, মিডিয়াতে বিভিন্নভাবে দেখেছে, আমাদেরকে বাসা থেকে বের হতে দিতে চাইতো না। আর ব্যাংকারদের আরেকটা ভয় আছে, সেটা হচ্ছে যে আমরা যারা ব্যাংকার, তারা কিন্তু বেশিরভাগ কাজই করি বসে বসে। ব্যাংকারদের ইমিউনিটি সিস্টেমটাও মনে হয় পুলিশ, আর্মি, সিবিআই এদের সাথে একটু দুর্বল, মানতেই হবে। সেই দিক থেকে আমাদের পরিবাররাও কিন্তু আমাদেরকে অফিসে যাওয়া থেকে নিবৃত্ত করার চেষ্টা করেছে, কিন্তু আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি। সর্বোপরি আমরা ব্যাংকার হিসাবে আমাদের দায়িত্ব পালন করে দেশের জনগণকে সেবা দেওয়া মানুষের নিয়ে আমরা কাজটা করে গেছি। এতে আমরা জীবন হারিয়েছি, আক্রান্ত হয়েছি, এবং এমন ব্রাঞ্চও আছে যে 20 জনের ব্রাঞ্চ 15 জন আক্রান্ত, বাকি 5 জন নিয়ে কিন্তু আমরা ব্রাঞ্চগুলো চালিয়ে গেছি। জি ভাই। তো এরকম অভিজ্ঞতা মানে আমাদের জেনারেশন বা আরো 50 বছর আগে এরকম ছিল কিনা জানি না, কিন্তু সামনে আরো আসবে কিনা জানি না, কিন্তু আমাদের কাজটা করেই যেতে হবে। কারণ সবার আগে আমাদের জীবন, আমাদের জীবিকা আর আমাদের দায়িত্ব। জীবন জি এবং ভাই। জীবিকার জন্য আমাদের কাজ করে যেতে হবে। পৃথিবী থেমে থাকবে না, আমরাও থেমে থাকবো না, কাজ আমাদের এগিয়েই যাবে। ধন্যবাদ। জি ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। যেটা বললেন ভাই, টাকা ছাড়া সবকিছু অচল। আমরা জানি লকডাউনের সময়কালে সবাই যখন গৃহবন্দী অবস্থায় ছিলেন, তখন কিছু কিছু পেশা, তার মধ্যে অন্যতম ছিল যেমন হচ্ছে আমাদের সামরিক পেশা যারা ছিলেন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা যারা ছিলেন, প্রশাসনে যারা ছিলেন, ডাক্তাররা যারা ছিলেন, এক্ষেত্রে অনেকাংশে কিন্তু আপনারাও কিন্তু থেমে ছিলেন না। আপনাদের কার্যক্রম কিন্তু চালাতে হয়েছে বাধ্য হয়ে, কেননা ব্যাংক ছাড়া কিন্তু দেশ অচল। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এরপর চলে আসতে চাই মোহাম্মদ লুৎফর রহমান ভাইয়ের কাছে। ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনছি, বলো। ভাই, আপনি আহ, জি ভাই, আপনাকে কিছু তথ্য প্রথমে দিতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের অনলাইন ব্যাংকিং সেবা সম্পর্কে। সেটা হচ্ছে আমাদের দেশের 90% ব্যাংক শাখায় অনলাইন লেনদেন হচ্ছে। বর্তমানে বাংলাদেশের মোট শাখার সংখ্যা প্রায় 10,593টি। বর্তমানে 59টি সরকারি এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক তাদের কার্যক্রম আমাদের দেশে চালাচ্ছে। এখন অনলাইন শাখার পরিমাণ দাঁড়িয়েছে 9,580টি। এই বিষয়টিকে সামনে রেখে ভাই আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং করোনা পরিস্থিতিকে মাথায় রেখে অনলাইন ব্যাংকিং কতখানি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, একই সঙ্গে আপনার ব্যাংকের কর্মপরিকল্পনা কেমন? ভাই। থ্যাংক ইউ, খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি আমাকে।
তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? সবাই কি শুনছেন আমাকে? জি জি শোনা যাচ্ছে ভাই। জি ভাই শুনতে পাচ্ছি ভাই। বাংলাদেশে এই করোনা পরিস্থিতি যখন ব্রেকআউট হয়, ঠিক তারপর থেকে 18/3/2020 থেকে এই ব্যাংকিং কার্যক্রম হঠাৎ করে শুরু হয়, যে মানে এটা স্বাভাবিক কার্যক্রম থেকে সরে আসে। এই করোনার সময় যে ব্যাংকগুলো যে স্টেপগুলো নিয়েছে অনলাইন ব্যাংকিং নির্ভর বিশেষ করে, তার মধ্যে ছিল ইলেকট্রনিক সিগনেচার, তারপরে ছিল যে রিডাকশন অফ ফিজিক্যাল পেপার ফ্লো, মানে আমাদের এখানে যে ডকুমেন্টেশন গুলো হতো এগুলো অনেকটাই কমাই ফেলছিলাম আমরা। তারপরে ছিল ইলেকট্রনিক পেমেন্ট, এগুলো ছিল বেড়ে গেছিল। তারপরে ডিজিটাল পেমেন্ট। হ্যাঁ, তো অনলাইন বেসিস কিন্তু এই কার্যক্রমগুলোই আমরা যখন ইয়াতে ছিলাম, মানে এই প্যান্ডেমিকের সময় ছিলাম, অনলাইন জি ভাই। কার্যক্রম এর উপর বেসিস করে কিন্তু ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমরা ব্যাংকগুলো যে স্টেপটা নিয়েছে সেটা হচ্ছে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার এবং ওয়ার্কিং টাইম বা ওয়ার্কিং ডে। জি ভাই। বিশেষ করে কিছু কিছু ব্যাংক রোস্টার সিস্টেম করছে, যেমন আমাদের ব্যাংকে ছিল 1 সপ্তাহ পর পর, যে আমি 1 সপ্তাহ অফিস করলে নেক্সট 1 সপ্তাহ ছুটি ছিল আমার, তারপরে 1 সপ্তাহ অফিস করতাম আমরা। বুঝতে পারছেন সবাই? জি ভাই জি ভাই জি ভাই। ওর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও কিন্তু বেশ কিছু সার্কুলার, টাইম টু টাইম সার্কুলার ইস্যু করেছে, যার প্রেক্ষিতে আমাদেরকে যে লোন রিশিডিউলিং, যেটা লোন ক্লাসিফিকেশন যেটা ব্যাংক সবসময় করে থাকে, এটা তো বাংলাদেশ ব্যাংক একটা ইনস্ট্রাকশন দিয়েছিল যে ডিসেম্বর যে পজিশন আছে সেপ্টেম্বর আপ টু সেপ্টেম্বর পর্যন্ত ওইটা আর মানে খারাপ পর্যায়ে নেওয়া যাবে না, দ্যাট মিনস ক্লাসিফিকেশন বাড়ানো যাবে না। এটাও কিন্তু এই করোনার প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে একটা বিশাল বড় একটা পদক্ষেপ ছিল বাংলাদেশ ব্যাংকের, বা বাংলাদেশ সবগুলো ব্যাংকই এটা ফলো করেছে, যাতে ক্লাসিফিকেশন না বাড়ায় বা লোনের স্ট্যাটাসটা চেঞ্জ না হয়। এর মাঝখানে কিন্তু অনলাইন ব্যাংকিং, আমার যে এটা অনলাইন ব্যাংকিং কিন্তু বিশাল একটা মানে কার্যকর ভূমিকা পালন করেছে এই প্যান্ডেমিকের সময়, মানে করোনার সময়। যেমন আমি যেটা আগে যে পয়েন্টগুলো বললাম, যে ইলেকট্রনিক সিগনেচার, না আমাদের ডকুমেন্টেশন গুলো কিন্তু আগে হতো কি হাতে হাতে আমরা ডকুমেন্ট ব্যাংকে পৌঁছাই দিতাম, বা একটা লোন প্রপোজাল বা একটা এলসি ডকুমেন্ট সব কাস্টমার আমাদেরকে ব্যাংকে হাতে হাতে নিয়ে আসতো। এটাতে আমরা অনলাইনে এটা চলে গেছে পেপার বেস থেকে পেপারলেস চলে যাওয়া হয়েছে। কিভাবে যে কাস্টমার থেকে তার যে ডকুমেন্টস গুলো লাগবে আমাদের কাছে রিকোয়ারমেন্ট গুলো নিয়ে, তারপর সে স্ক্যান করে সাইন টাইন করে ওইভাবে স্ক্যান করে তারপর আমাদেরকে মানে ইমেইলে পাঠাতো, ওটার উপর বেস করে ব্যাংকগুলো কাজ করছে। এটা কিন্তু অনলাইন ব্যাংকিং একটা সুবিধা ছিল। তারপরে ছিল ওই যে আমি এর প্রেক্ষিতে এটাই হচ্ছে রিডাকশন অফ ফিজিক্যাল পেপার ফ্লো। তারপরে ছিল ধরেন আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট। আমরা অনেক সময় হাতে হাতে পে অর্ডার দিতাম, মানে কোনো কাস্টমারকে পে অর্ডার ইস্যু করতাম, চেক ইস্যু করতাম, এইগুলো করতাম। এর প্রেক্ষিতে হতো কি যে হ্যাঁ, মানে আমাদেরকে পেপার হ্যান্ডেল করতে হতো, বা ইনস্ট্রুমেন্ট গুলো হ্যান্ডেল করতে হতো। এর পরবর্তীতে করোনার সময় এটা কমায় অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পেপারলেস জাস্ট ইনস্ট্রুমেন্ট লেস পেমেন্টের জন্য ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু করানো। কিছু কিছু ব্যাংক, অনেক কাস্টমার কি করতো, প্রথমে যখন এটা শুরু হয়, যখন মানে বাংলাদেশে করোনা ব্রেকআউট হয়, তখন অনেক কাস্টমার কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছিল যে এই অবস্থা কতদিন চলে, আমার টাকাটা ব্যাংকে আছে, কি হবে, আমি কি টাকা তুলতে পারবো, বা আমি কি টাকা ব্যাংকে আমাকে টাকা দিবে না, বা ব্যাংক কি আদৌ টিকে থাকবে। এর জন্য কিন্তু প্রথম দিকে কাস্টমার গুলো খুব বেশি ব্যাংকে ভিড় করতো। তারা সব টাকা তুলে নিয়ে ধরেন নিজের বাসায় রেখে দিচ্ছে এই সময়টা পার করার জন্য। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমটা চালু করার জন্য কিছু কিছু ব্যাংক, তাহলে আমাদের যদি মনে করি যে এটিএম বুথে যে আমরা ট্রানজেকশনটা করি, আগে ছিল যে দিনে সর্বোচ্চ 50,000 টাকা কেউ এটিএম বুথ ডেবিট কার্ড দিয়ে তুলতে পারতো, তার ক্রেডিট কার্ড দিয়ে তার অ্যাকাউন্ট অ্যাভেলেবল ব্যালেন্স থেকে। ট্রানজেকশন ছিল 20,000 টাকা, 20,000 টাকা করে 50,000 টাকা পর্যন্ত তুলতে পারতো। এটা কিন্তু কিছু কিছু ব্যাংক 1 লাখ টাকা 1.5 লাখ টাকা পর্যন্ত করছে, যাতে তাকে ব্যাংকে না এসে বুথ থেকে টাকাটা সে বাড়ির পাশে বা কাছাকাছি সব জায়গা থেকে সে বুথ থেকে টাকাটা তুলতে পারে। এটা কিন্তু অনলাইন ব্যাংকিং এর একটা বেশ ভালো সুফল ছিল। তারপরে আর এরকম অনেক ব্যাংক অনেক স্টেপ নিয়েছে। ভাই রহমান ভাই, আমি একটা বিষয় যোগ করতে চাই, সেটা হচ্ছে অনলাইন আমাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং সেক্টরকে অনলাইন করা, এই প্রক্রিয়াটা অনেক আগে থেকে শুরু হয়েছে। তো আমরা তো জানতাম না যে আমাদের এখানে করোনা আঘাত হানবে। তো সেখানে কিন্তু আমরা অনেকাংশেই যে আমাদের অনলাইন ব্যাংকিংটা অনেকাংশেই আমাদের সেই সুবিধাটা করে দিয়েছে অনলাইন করার কারণে, যে ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে এই সময়টাকে অনেকখানি লাঘব করেছে আমাদের কষ্টটাকে। সেটা কতটুকু আপনাদের কাছে এক্সপেরিয়েন্স করেছেন আপনারা সেই জায়গাটিতে? আমি তো এই বিষয়গুলো বললাম, এটা যদি আমাদের ব্যাংকগুলোতে যদি আগে থেকে এই ডিজিটালাইজেশন না হতো, তাহলে কিন্তু বিজনেসম্যান যারা বা কাস্টমার যারা বেশ বড় একটা সমস্যার সম্মুখীন হতো, কারণ তাকে টাকা তোলার জন্য হোক বা অন্য কোনো কারণে ব্যাংকে যেতেই হতো।
তাই না? তো এই জন্য এই ডিজিটালাইজেশন হওয়ার জন্য এই বাংলাদেশের যে ডিজিটাল পদ্ধতিতে আগাচ্ছে বা ডিজিটাল হচ্ছে, দিন দিন আরো উন্নত হচ্ছে, আমরা অগ্রসর হচ্ছে, এটা হওয়ার জন্য কিন্তু ব্যাংকগুলোতেও এগুলো অনেক আগে থেকে ইমপ্লিমেন্টেশন আছে। এই মানে অনলাইন বা ডিজিটাল এটা সব ম্যাক্সিমাম ব্যাংকিং জি ভাই। ডিজিটালটা অনেক ব্যাংকিং ইমপ্লিমেন্টেশন আছে। সুতরাং এই কাস্টমারকে কিন্তু তার জন্য এই ডিজিটাল এই সুবিধা থাকার জন্যই কোনো কাস্টমারকে কিন্তু সরাসরি ব্যাংকে যেতে হচ্ছে না বা যেতে হয় নাই বিশেষ ভাই। প্রয়োজন ছাড়া। এটা কিন্তু ডিজিটালাইজেশনের একটা বিশাল প্রফিট বা সুবিধা বেনিফিট আমরা বলবো। হ্যাঁ জি ভাই, ধন্যবাদ লুৎফর রহমান ভাইকে। ভাই যেটা বললেন, আসলে আমাদের ডিজিটালাইজেশন অনেক আগেই শুরু হয়েছে, সেটা সুফল আমরা পেয়েছি অনেকাংশে। আমরা মনে করবো সেটা উত্তরোত্তর আমাদের যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা শিখে আমরা আরো বেশি ডেভেলপ করতে পারবো আমাদের এই সেক্টরটাকে। সেটাই তো ভাই। এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই। অবশ্যই ভাই। কিছু কিছু ব্যাংক আছে বা কিছু কিছু ব্রাঞ্চ, বিশেষ করে রুরাল ব্রাঞ্চ, যে ব্রাঞ্চগুলোতে কাস্টমার যারা আছে রুরাল ব্রাঞ্চ মানে ওগুলোদের ঢাকার বাইরে মফস্বল শহরগুলোতে বা থানা শহরগুলোতে, ওইখানে কাস্টমার গুলো কিন্তু ঢাকার মতো এতটা মানে জাস্ট অ্যাওয়ার নাই আমাদের এই প্যান্ডেমিক বা করোনা নিয়ে। সেক্ষেত্রে কিন্তু কাস্টমার গুলো মানে ব্যাংকে ভিড় করেছে বা ব্যাংকে গেছে। ব্যাংকটা কিন্তু এই ক্ষেত্রে বিশাল একটা নিছে যে এই কাস্টমারদেরকে বোঝানোর জন্য যে ভাই আপনি ব্যাংকে না এসেও আপনি ট্রানজাকশনটা করতে পারবেন, এই সুবিধা আছে। এর মাধ্যমে কিন্তু ওই কাস্টমার ব্যাংকে আগে যেত, তারা কিন্তু এই যে ডিজিটাল যে সিস্টেমটা বা ডিজিটালাইজেশনটা এর অ্যাওয়ারনেস কিন্তু ওই কাস্টমার গুলো পেয়েছে। হ্যাঁ, আমি বলবো যে এখানে বাংলাদেশে এই করোনার সময় বিশেষ করে তিনটা সেক্টর, তার মধ্যে হচ্ছে ডক্টরস, তারপর হচ্ছে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর তার সাথে ব্যাংকার। এটা কিন্তু বেশ অগ্রগামী একটা ভূমিকা পালন করেছে এই প্যান্ডেমিকের সময়। হ্যাঁ, এরা কিন্তু বেশ আপনি যেটা বললেন যে সম্মুখ যোদ্ধা, ঠিক আছে, এই জন্য ব্যাংকাররা অবশ্যই থ্যাংক ইউ পাওয়ার যোগ্য। এবং অলরেডি আমি যতটুকু জানি অলরেডি প্রায় 40 জনের মতো ব্যাংকার এই করোনার সময় মারা গেছে এবং কয়েক হাজার হয়েছে মানে আক্রান্ত হয়েছে। লুৎফর রহমান ভাই, অনেক ধন্যবাদ আপনার কাছে। আমি আবার আসবো। আমি এরপর চলে আসতে চাই ইফতা তারা আপুর কাছে। আপু কি আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ প্রান্ত, শুনতে পাচ্ছি। আপু, এই কথার প্রেক্ষিতে শুট টেনে আমি আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে গিয়ে অনলাইন ব্যাংকিং সেবাকে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আপনারা কিভাবে দেখছেন এবং এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে মাঠ পর্যায়ে প্রতিকূলতাও ঠিক কোথায়? আপু। ধন্যবাদ প্রান্ত। তো আগের ডিসকাশনের শুট টেনেই আমি বলি যে আমরা কিন্তু এই ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মটা বহু আগে থেকেই শুরু করে ফেলেছি। আমার ব্যাংকে যেটা, আমরা শুরু থেকে একটা স্ট্রং টেকনোলজিক্যাল প্রসেস এস্টাবলিশ করেছি, আমাদের কোর ব্যাংকিং সিস্টেম এস্টাবলিশ করেছি, আমাদের সবকিছুই ছিল, ডিজিটাল চ্যানেলও আছে আমাদের। কিন্তু আমাদের প্রবলেমটা কি ছিল, আমাদের একটা বড় জনগোষ্ঠী আপনার টেক সেভি না, হ্যাঁ, তারা কিন্তু আসলে ব্যাংকে আসতেই পছন্দ করতো। তো আমার যেটা মনে হয় যে আমাদেরকে এই করোনাটা না একটু আমাদেরকে বেনিফিটই দিয়েছে, যে জনগোষ্ঠীকে একটু ফোর্স করে আমরা টেকনোলজির দিকে ঠেলে দিয়েছি। আগে যেটা হতো, জনগণ আমার ব্যাংকেই আসতো একটা ফান্ড ট্রান্সফার করতে, বিএফটিএন করতে। এখন আমরা কি করি, আমরা আমাদের আরটিজিএস আছে, বিএফটিএন আছে, ইউটিলিটি বিল দিতে পারছি আমরা অনলাইন ব্যাংকিং দিয়ে, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারছি। মানে কি, আপনার একটা মানুষের ব্যাংকিং এর সমস্ত নিড আমরা কিন্তু ডিজিটালে কনভার্ট করে ফেলেছি। কিন্তু কি ছিল, আমরা জনগোষ্ঠীকে আওতার মধ্যে আনতে পারছিলাম না। এখন যখন করোনা আসলো, আমাদেরকে ঘরে থাকতে হবে, সাথে সাথে আমাদের এই কাজগুলি করতে হবে। তখন এই যে আমাদের এস্টাবলিশ প্ল্যাটফর্ম যেটা ছিল, এটা কিন্তু আমাদেরকে খুব স্মুথলি এই ট্রান্সফরমেশনটা করে দিয়েছে। আমি কিন্তু এটাকে একটা পজিটিভ ট্রান্সফরমেশনই বলবো, করোনার একটা পজিটিভ ইম্প্যাক্ট আমরা পেয়েছি। আমার ব্যাংক এখানে কি করেছে জানেন, যেটা হচ্ছে একদম শুরুর দিকে মার্চের শেষের সপ্তাহেই আমাদের ব্যাংক ম্যানেজমেন্ট ডিসিশন নিলেন যে আমরা প্রতিটা এমপ্লয়ি, আমাদের গ্রাহক একটা সেগমেন্ট ভাগ করে প্রত্যেক গ্রাহককে পার্সোনালি ফোনে রিচ করব এবং তাদেরকে আমাদের ব্যাংকের এই অনলাইন যে সুবিধাগুলি আছে সেগুলি সম্পর্কে অবগত করব, তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিব এবং তাদের সঙ্গে একটা কানেকশন এস্টাবলিশ করব। এবং এটা আমরা করেছি। তার ফলে কি হয়েছে জানেন, তার ফলে যেই মানুষটা আগে ব্যাংকে আসতে পছন্দ করতেন, তাকে আমরা আমাদের এই ডিজিটাল চ্যানেলের মধ্যে ইনক্লুড করে ফেলেছি। তো এটা হয়তো একটু আস্তে আসতো, গ্র্যাজুয়ালি আসতো আমাদের সোসাইটিতে। করোনা এটা আমাদেরকে ফোর্সফুলি নিয়ে এসেছে। এখন ম্যাক্সিমাম মানুষ আমাদের কিন্তু মানে আমাদের গ্রাহক এই ডিজিটাল চ্যানেলের মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছেন। তো এখানে চ্যালেঞ্জ যেটা ছিল যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম জনগোষ্ঠীর স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, কিন্তু ওই মানসিকতার জায়গাটা ছিল না যে আমি ব্যাংকিংটা বাসায় বসে করতে পারি। হ্যাঁ, এটাকে আমি
এই জায়গা থেকে বলবো যে আমাদের একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছে, কিন্তু মানসিকতা একটা বড় চেঞ্জ এসেছে। আমরা কিন্তু এখন পিপল এটা মানে জনগণ এটা বিশ্বাস করে যে আমি এখন ঘরে বসে ব্যাংকিংটা করতে পারি। তো এটা একটা পজিটিভ দিক ছিল। আর এটা তো বললাম পার্সোনাল ব্যাংকিং এর কথা। আর আমরা আমার ব্যাংক আইএফআইসি ব্যাংক আমরা কিন্তু কমার্শিয়াল ব্যাংকিংটাকেও ডিজিটাল চ্যানেলে নিয়ে আসছি আর কি। আমরা আমাদের বর্তমানে একটা প্রজেক্টে আছি। এই প্রজেক্টটা আমাদের পাইপলাইনেই ছিল, হয়তো আমরা একটু স্লোলি যেতাম, কিন্তু করোনা ইম্প্যাক্ট করার পরে আমরা কি করলাম, আমাদের কর্পোরেট চ্যানেল যেটা কর্পোরেট কাস্টমারদের জন্য, এই প্রজেক্টটা খুব দ্রুত আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে শুরু করে দিয়েছি। এবং আমরা আশা করছি যে আমরা অক্টোবরের দিকে আমরা কর্পোরেট হাউসগুলোকেও এই মানে কমার্শিয়াল ব্যাংকিংটাকে আমরা অনলাইন করে ফেলবো, আমাদের কর্পোরেট চ্যানেলের দিকে নিয়ে আসবো। এটা ছিল আমাদের ব্যাংকের আইএফআইসির আমি বলবো যে বড় একটা মাইলস্টোন আর কি, যে করোনার সাথে আমরা করোনাকে অ্যাডপ্ট করে নিয়েছি। করোনাকে অ্যাডপ্ট করে নিয়ে আমাদেরকে সাস্টেন করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং সেভাবেই কিন্তু আমরা প্ল্যানিংটা করেছি এবং কাজ করে চলেছি এভাবে। ধন্যবাদ আপু, যেটা বললেন যে আমার সংকটে পড়ে আমরা আসলে আধুনিকায়নের দিকে ছুটছি জীবন রক্ষার্থে। মানে এটা কিন্তু হতো প্রান্ত, একটু গ্র্যাজুয়ালি হতো, আস্তে ধীরেই হয়তো মানুষজন টেকনোলজির মধ্যে আসতো, কিন্তু এখন করোনা আমাদেরকে বাধ্য করছে যে তোমাকে টেকনোলজির মধ্যে আসতে হবে, চলে আসো। এবং আমাদের ব্যাংকগুলো কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকেরই কিন্তু সেই প্ল্যাটফর্মটা ছিল, জাস্ট প্ল্যাটফর্মের ইউটিলাইজেশনটা হয়ে গেল এর মধ্যে। ধন্যবাদ আপুকে। সেটা হচ্ছে গিয়ে আমি আব্দুল আল মোমেন চন্দন ভাইয়ের কাছে, যে ভাই একটা কথা যুক্ত করেছেন, ভাই আছেন হচ্ছে সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংক আমরা জানি আমাদের রুট লেভেলের মানুষের সঙ্গে তাদের সখ্যতা বেশি থাকে, সে কারণে হচ্ছে ভাই একটা কথা বলেছেন যে 80% কাস্টমার অফ পাবলিক ব্যাংক আর নট হ্যাবিচুয়েটেড টু ডিজিটাল ব্যাংকিং। ভাই সেটা আপনার প্রেক্ষিতে যদি আপনি কিছু বলতেন অল্প করে ভাই। খুব ছোট করে বলি, ইনফ্যাক্ট ইরফাত যে কথা বললেন, তারা তো মানে ক্লাস পিপুল নিয়ে কাজ করে, আর আমরা করি একেবারে রুট লেভেলের পিপুল নিয়ে কাজ করি। হ্যাঁ, আমাদের যে সকল উপজেলা শাখা আছে সেই সকল শাখার দিনে যদি 400 কাস্টমার আসে, তার মধ্যে 350 জন কাস্টমারই শুধুমাত্র টাকা নেয়ার জন্য ব্যাংকে আসে, এবং এরা স্বাক্ষরও করতে পারে না, চেকে স্বাক্ষরও করতে পারে না। তো আমি যদি 400-র মধ্যে 350 বলি, এটা ফার্স্ট উইক, অ্যাটলিস্ট মান্থের ফার্স্ট উইক, এই সকল পিপুলকে আমাদেরকে ফিজিক্যাল চেক লিখে দিতে হয়, তাদের টিপ সই দিতে হয়, নিয়ে পেমেন্ট করতে হয়। আমি আগেই বলছি দিস আর দ্য উপজেলা ব্রাঞ্চেস। তারপরেও তাদেরকে আমরা যে কাজটা করছি এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে, অ্যাটলিস্ট যারা একটু পড়াশোনা করতে পারে তাদেরকে আমরা ডেবিট কার্ড হিসেবে সক্ষম হয়েছি। ইফাদের সঙ্গে একমত যে মানুষ যখন বাধ্য হয় তখন সে অনেক কিছু শিখে ফেলে। জি, ধন্যবাদ ভাইকে, ভাই যুক্ত করার জন্য। ব্যক্তি ভাই জি তো আমি একটু যোগ করতে চাই ভাই যে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে সোনালী ব্যাংক প্রথমবারের মতো সোনালী ব্যাংকে একটা সেবা চালু করেছে, যেটা হচ্ছে যে আমাদের এই প্যান্ডেমিক কালে গ্রাহকদেরকে, অর্থাৎ যে সকল গ্রাহককে আমাদের রাষ্ট্র থেকে, সরকার থেকে এই কোভিড সুবিধা প্রদান করবে, তাদের জন্য অ্যাকাউন্ট খোলা একটা হিরিক করে দিচ্ছে। সোনালী ব্যাংক উইদিন 15 ডেজ এর মধ্যে একটা অ্যাপ তৈরি করে দিয়েছিল, যেটার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সোনালী ব্যাংক এক্ষেত্রে 100% সাকসেস হয়েছে। যে সকল গ্রাহক অ্যাকাউন্ট খুলতে পারে না, কিন্তু ওরা ওই পাশের কম্পিউটারের দোকানে গিয়ে ওই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছে। বলতে চাই যে কোভিড শুধুমাত্র আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে এটা বললে ভুল হবে। কোভিড একটা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ফুয়েলও জুগিয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমি এরপর চলে যেতে চাই আনোয়ার ভাইয়ের কাছে। ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই সেটা হচ্ছে গিয়ে বাড়ছে বেকারত্ব, ক্রমাগত ঢাকা ছাড়ছে মানুষ, করোনার প্রকোপে বাংলাদেশে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। একটি লক্ষ্য করলে দেখা যায় একটি সমীক্ষায়, সেটা হচ্ছে প্রতি বছর বাংলাদেশে প্রায় 20 লক্ষ তরুণ তরুণী নতুন চাকরি বাজারে যোগদান করে। এ বছর স্বাভাবিক নিয়োগ ব্যাহত হয়, চরম আকার ধারণ করেছে আমাদের দেশের বেকারত্বে। তো সেই বিষয়ে ভাই আপনার কাছে প্রস্তুতি থাকবে যে করোনার দরুন চাকরি বাজারে আজ বেহাল দশা, আর তাই উদ্যোক্তা সৃষ্টিতে অধিক মনোযোগী হয়েছে সরকার।
সেক্ষেত্রে ব্যাংকগুলোর কি করণীয় এবং আপনাদের এই বিষয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে কি ভাই? ধন্যবাদ। যথার্থই আপনি বলেছেন যে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই এটা বেকারত্ব চরম আকার ধারণ করেছে এবং বলা হচ্ছে যে আরো 4 কোটি লোক নতুন করে ইয়ের মধ্যে ঢুকবে, দরিদ্র সীমার মধ্যে ঢুকছে। তো সেক্ষেত্রে একদিকে যেমন চাকরির বাজারে সংকট তৈরি হয়েছে, চাকরির বাজারে সংকট হওয়ার পেছনে মূল যে কারণ সেটা তো অবশ্যই করোনা সংকট। এই করোনার কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ, এখন পর্যন্ত আমরা যতটুকু জানি বিভিন্ন প্রতিষ্ঠান এখনো তাদের কার্যক্রম চালু করতে পারে। আপনি যদি দেখেন বিশেষ করে যে পিজেড এর দিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আশেপাশে বিপুল পরিমাণে এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে এবং অনেক ইন্ডাস্ট্রিগুলি, অনেক ছোটখাটো ইন্ডাস্ট্রিগুলো অলমোস্ট তাদের কার্যক্রম বন্ধ রয়েছে। তো ইদানিংকালে ধীরে ধীরে শুরু হয়েছে। সেটার কারণে দেখেন ইনফরমাল সেক্টরে বাংলাদেশের চাকরির যে অবস্থা, সেক্ষেত্রে গভর্নমেন্ট যে চাকরিটা সবচেয়ে বড় চাকরিদাতা প্রতিষ্ঠান গভর্নমেন্ট, সেখান থেকে তারপরে অতীতে যে আছে এই ফর্মাল সেক্টর তো কম বেশিরভাগ লোকই যে আমাদের দেশে যেহেতু একটা শ্রম ঘন দেশ, এখানে কাজকর্ম হয় বেসিক্যালি আমাদের ছোট ছোট ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যেগুলা এসএমই ক্ষুদ্র প্রতিষ্ঠান যেগুলো বলা হয়, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এদের মাধ্যমে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল জবের অলমোস্ট 80% কিন্তু ক্রিয়েশন হয় এই ছোট ছোট অর্থনৈতিক স্মল এবং মিডিয়াম ইন্ডাস্ট্রির মাধ্যমে। সেগুলো যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে আজকে ঢাকা যে মানুষ ছাড়ছে বা বড় বড় শহর মানুষ ছাড়ছে, এটাই কিন্তু মূল কারণ। ছোট ছোট ইন্ডাস্ট্রি যারা যারা ইনফর্মাল যারা চাকরি করতে, তাদের অনেকেরই চাকরি চলে গেছে, কারণ কার্যক্রম নাই। তো কার্যক্রম না থেকে, যেমন গতকালও আমার সাথে আমাদের এক ক্লায়েন্টের কথা হচ্ছিল, উনি রাত্রে আমাকে ফোন করেছিলেন যে ওনার প্রতিষ্ঠান এখনো ওনাদের কার্যক্রম চালু করতে পারেনি। কার্যক্রম চালু করতে না পারার কারণে উনি বড় বড় ইন্ডাস্ট্রিতে কিছু মালামাল সাপ্লাই করতেন, ওই ইন্ডাস্ট্রিগুলো তাদের কার্যক্রম এখনো 80% বা 50% এর কাছাকাছি যেতে পারেনি, 50%ও যেতে পারেনি। সুতরাং যেতে না পারার কারণে স্বভাবতই তার এখান থেকে তার লোকজন ছাঁটাই করতে হয়েছে, সেটা বিভিন্ন লেভেলে। এই ছাঁটাই হওয়ার পেছনে, ছাঁটাই করার কারণে দেখা যাচ্ছে তাদেরকে লোকদের চাকরি চলে গেছে। সেই চাকরিটা এখন আবার পুনরায় সেটাকে বহাল করা বা আবার চাকরিটাকে নিয়ে আসার জন্য অর্থনৈতিক একটা যে প্রণোদনা সৃষ্টি হয়েছে বা তৈরি করা হয়েছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক আপনারা জানেন যে অনেক কয়েক হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এটা এসএমইর জন্য আছে 20,000 কোটি টাকার প্যাকেজ, আছে কর্পোরেটের জন্য আছে 30,000 কোটি টাকার প্যাকেজ। এরকম মোটামুটি 1 লাখ কোটি টাকার উপরেও আপনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে যাতে অর্থনীতিকে পুনরুদ্ধার করা যায়। এখন যে জিনিসটা হচ্ছে অর্থনীতি পুনরুদ্ধার করা, প্যাকেজ ঘোষণা করেই শুধু আসলে মুশকিল। সেটা থেকে অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে হলে মানুষের হাতে যে জিনিসটা আমরা বলতে চাই, সেটা হচ্ছে অর্থনৈতিক ছাত্র হিসেবে বলি যে মানুষের হাতে টাকা দিতে হবে। মানুষের হাতে টাকা দিতে হবে, নট ত্রাণ সামগ্রী নয়। এটা তো আমি কিছুদিন আগে যখন করোনা শুরু হয় তখন থেকে আমি পত্রপত্রিকায় আমি লিখেছিলাম, সেখানে আমি বলেছি। এবং এটা আপনারা জানেন যে ভারতের যে অর্থনীতি যিনি পুরস্কার পেয়েছেন, অর্থনীতি পুরস্কার রিসেন্ট, উনিও কিন্তু বলেছেন কথাটা, উনি আগে থেকেই বলছেন যে মানুষের হাতে করোনা সংকটে মানুষের হাতে টাকা দিতে হবে। মানুষের হাতে টাকা দিলে সে টাকা নিয়ে সে বাজারে জিনিস কিনতে যাবে, বাজারে যখন যে জিনিস কিনতে যাবে তখন ওই জিনিসের একটা চাহিদা তৈরি হবে। চাহিদা তৈরি হলেই সেটা তখন যারা উদ্যোক্তা, যারা তৈরি করে জিনিস, তারা এই জিনিসটাকে প্রোডাকশন করবে, তৈরি করবে, তারা বাজারে সাপ্লাই দেওয়ার চেষ্টা করবে। এই যে ইকোনমিক যে সাইকেল, এই সাইকেলটা তখন মানুষের হাতে টাকা গেলেই সেটা সম্ভব। তো মানুষের হাতে যদি টাকা দেওয়া যেতে পারে, সেটা বাংলাদেশ গভর্নমেন্ট কিছু প্রায় আপনারা দেখেছেন, দৃষ্টি করেছেন, 50 লক্ষ লোকের হাতে 3,500 টাকা করে দেওয়া হয়েছিল। সেটা আমি মনে করি খুব একটা প্রতুল নয়, আরো বেশি করে মানুষের হাতে টাকা পৌঁছানোর সুবিধা। এবং যে জিনিসটা আমাদের এখানে, এটা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে কিছু, তারপর অনেক কিছু ট্যাকেল করা গেছে। এই জিনিসগুলোকে আমাদের সাইড থেকে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে আপনার যে স্বচ্ছতার সহিত, যে এই দেখেন আপনাদের পত্র থেকে পড়েছেন যে একটা মোবাইল নাম্বারে অনেকগুলা টাকা চলে গেছিল, পরে এখান থেকে রিটার্ন করে নিয়ে আসা। এই জিনিসগুলো হয়তো মানুষের কাছে টাকা পৌঁছাতে হবে। আর ব্যাংকারের সাইডে হচ্ছে যে আমাদেরকে যে প্রণোদনা প্যাকেজ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যেটা আমাদেরকে বাস্তবায়ন করতে বলা হয়েছে, সকল ব্যাংকারদের উচিত হবে এই প্রণোদনা প্যাকেজটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা। পাশাপাশি যে জিনিসটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, একটা জিনিস আমি বলছি, বাস্তবতার নিরিখে বলতে হবে যে আমরা যে প্যাকেজ আসছে, আমরা কাস্টমারদের কথা, যারা উদ্যোক্তা বা যারা ব্যবসায়ী, তাদেরকে কিন্তু আমরা টাকা দিতে চাচ্ছি। হ্যাঁ, টাকা দিতে আমরা চাইলেই হবে না, টাকাটাকে আমি দিলাম, সেই টাকাটা ইউজ করে সেই টাকাটা সে যে প্রোডাকশনটা করবে,
একটা জিনিস খেয়াল করতে হবে, গত 2-3 মাসে যে তার যে প্রিভিয়াস যে প্রোডাকশন গুলি ছিল সেগুলো কিন্তু অলরেডি পণ্যের স্তূপ জমে আছে, সেইগুলা কিন্তু বিক্রি হচ্ছে না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এখনো আপনি দেখেন হোটেল রেস্তোরাঁ কিন্তু এখনো খুলেনি, দোকান বা যারা যেগুলো খুলেছে খুবই স্বল্প পরিসরে, মানুষ কিন্তু এই করোনার ভয়ে হোটেলে যেতে ভয় পাচ্ছে। তারপর আপনি যদি দেখেন যে শুধু নিত্য প্রয়োজনীয় অর্থাৎ মানুষের খাবারের জন্য যে জিনিস লাগে সেটা, ইভেন কাপড় চোপড়ের দোকানে দেখেন সেখানে কিন্তু বিক্রি করতে শুরু হয়নি। তো সুতরাং এই প্রেক্ষাপটে আমরা যে টাকাটা এখন যে প্রযোজনার প্যাকেজটা যে টাকাটা তাদের কাছে দেওয়া হচ্ছে সেটা আলটিমেটলি ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে একটা আনপ্রোডাক্টিভ খাতে সেটা ব্যয় করার একটা সুযোগ থাকে, বা অন্যদিকে টাকাটা চলে যেতে পারে। তখন কিন্তু ফার্দারও আবার ওই উদ্যোক্তা বা ওই ব্যবসায়ী আপনার ওই তার আবারও তার ফান্ডিং সংকটে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই সমস্ত দিক বিবেচনায় নিয়ে আমাদেরকে ব্যাংকারদেরকেও চিন্তা করতে হবে, পাশাপাশি এই সেক্টরের সাথে শুধু ব্যাংকার নয়, উদ্যোক্তারা যারা জড়িত তাদেরকে সবাইকেই এই যে নিউ নর্মাল লাইফের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়ে কাজ শুরু করতে হবে। এবং যারা যারা ভোক্তা, আলটিমেট যারা কনজিউমারদের কাছে কেমন করে টাকা পৌঁছতে হবে সেই জিনিসটা চিন্তা করতে হবে। ব্যবহার করা প্রয়োজনে সরকারের পক্ষ থেকে যেটা প্রথম দিকে বলা হচ্ছে প্রয়োজনে টাকা নতুন করে টাকা ছাপানো যেতে পারে, টাকা ছাপিয়ে সেটা মানুষের কাছে পৌঁছে যেতে পারে বিভিন্ন ভাবে। এটা কিন্তু একটা এই যে ডিজিটালাইজেশন যে এখন প্রমোট করা বা এই যে জিনিসটা এখন করোনার সংকটের কারণে যেটা চলে আসছে সেইটাকে ট্যাকেল করার জন্য আমাদের একটা স্বল্প মেয়াদী হলেও যদি সব গভর্নমেন্টের লেভেল থেকে মানুষের কাছে একটা মানুষের হাতে টাকা খরচ করার জন্য যদি টাকা দেওয়া হয় তাইলে কিন্তু অর্থনীতির একটা প্রাণ চাঞ্চল্যটা ফিরতে, আমি বলছি যে খুব তাড়াতাড়ি হবে তা না, বাট নর্মাল সিচুয়েশন চাইতে এটাকে আরেকটু ইনস্টিগেট করবো, তা আরো দ্রুত ভাবে যেটা এই জিনিসটা সামনে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য একটু আমার মনে হয় কিছুটা হলেও তাড়াতাড়ি অর্থনীতিটা ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হতে পারে। তো আমরা ব্যাংকাররা পাশাপাশি ব্যাংকারদের পাশাপাশি ডেফিনেটলি উদ্যোক্তাদেরও এই দায়িত্বগুলো নিতে হবে এবং সেটা সঠিকভাবে টাকার ব্যবহার এবং পাশাপাশি মার্কেটিং, যে তাদের প্রোডাকশন যে আসবে সেই প্রোডাকশনটা তাদের প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করার একটা ওয়ে বের করে দিতে হবে। সেখানে গভর্নমেন্টকেও সেখানে অনেক ভূমিকা পালন করতে হবে, যেহেতু একটা যখন ক্ষুদ্র ক্ষেত্রে দেখেন ক্ষুদ্র উদ্যোক্তা, এদিকে মাঝারি উদ্যোক্তা, বড় উদ্যোক্তা আছে, কিন্তু আসলে গভর্নমেন্ট কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় উদ্যোক্তা, শুধু আমাদের দেশে না ওয়ার্ল্ড ওয়াইড। বাট আমাদের দেশে আপনি দেখেন যদি আপনি প্রিভিয়াস মনিটারি পলিসিটা আপনারা যদি খেয়াল করে থাকেন ওখানে দেখবেন যে গভর্নমেন্টের সেক্টর থেকে কিন্তু বেশিরভাগ আপনার হয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট কার্যক্রম গভর্নমেন্টের সাইড থেকে হচ্ছে। বাট বেসরকারি খাতে কিন্তু ঋণের প্রবাহ বা বেসরকারি খাতে ঋণ যে হয়েছে যেটা কিন্তু অনলি 8.62%, কিন্তু সরকারি খাতে সেটা প্রবৃদ্ধি হয়েছে অনেক বেশি, অ্যারাউন্ড 14%-এর বেশি। সুতরাং সরকারি এখন এবং এই যে এখনকার যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের এখনই কিন্তু আপনার জিনিস খেয়াল করে দেখবেন যে এই যে সাধারণ উদ্যোক্তা বা বেসরকারি খাতের যে উদ্যোক্তারা খুব একটা দ্রুত তারা এগিয়ে আসবেন এটা আসলে অতটা হয়তো মনে করা যাচ্ছে না। বাট সরকারকে এখানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ওদের, যাতে এই টাকাগুলি সরকার যদি বেশি বেশি ব্যয়ের দিকে যায়, যে উৎপাদনশীল ব্যয়ের দিকে যায়, তাহলে আলটিমেটলি দেশের অর্থনীতিতে তখন যারা আছেন বেসরকারি উদ্যোক্তা তারাও কিন্তু একটা আস্থা পাবেন না, ঠিক আছে গভর্নমেন্ট এখানে টাকা ব্যয় করছে। তবে এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে সবচেয়ে বড় জিনিস বড় ব্যয় খাতে বড় দুর্নীতির সুযোগ তৈরি করে দেয়। এবং আমরা ডেফিনেটলি এটা শুধু আমি বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে দুর্নীতি আমাদের দেশে একটু অনেক বেশি হয়ে যাচ্ছে ইদানিংকালে। সুতরাং এই জায়গাগুলি থেকে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে অধিকতর এই স্বচ্ছতার দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, অর্থনীতিকে জীবনকে এবং জীবিকাকে দুইটা দিক বাঁচাতে হবে। দুই দিকে বাঁচাতে গেলে দুই দিকেই কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে। আমার মনে হয় যে এই পর্যায়ে মনে হয় প্রান্তিক ব্যস্ত হয়ে গেছে, আমি কথা মনে বেশি বলে ফেলতেছি। কথা সভাপতি, কারণ এইগুলি আলোচনার মধ্যে আছে, এত সহজে শেষ হয় না। আলোচক আমরা একটু বেশি আসলে আছি এখানে আমরা আজকে, সুতরাং এখানে আলোচনা করাটা কিছুটা হতেই পারে, অস্বাভাবিক না। যে ক্ষেত্রে যা বলছিলাম, সুতরাং আমরা যদি এই করোনা সংকটটাকে আমাদের মোকাবেলা করতে গেলে আমাদেরকে সবার দিক থেকেই আমাদের উদ্যোগ থাকতে হবে। এবং আমাদেরকে একদিকে হচ্ছে যে ভয় পেলে চলবে না, আরেকদিকে হচ্ছে যে ভয় পেয়ে ঘরে বসে থাকলেও চলবে না, ঘর থেকে বের হতে হবে। আবার করোনাকে ইগনোর করা যাবে না, ইগনোর করার কোনো সুযোগ নাই। কারণ আমরা অনেকেই যে আমাদের এখানে ব্যাংকার আমার ছোট ভাই বোনেরা আছেন তারা জানেন যে অনেকেই আমার ব্যাংকেরও
দুজন লোক আমরা হারিয়েছি। সুতরাং এটা কিন্তু চারটিখানি কথা নয়, আমাদের অনেক পরিচিত আমাদের ব্যাংকারদের মধ্যে থেকে হারিয়ে গেছেন, আমাদের অনেকের নিকট আত্মীয় স্বজন এই করোনার কারণে মারা গেছে। সুতরাং করোনাটাকে উপেক্ষা করার কোনো সুযোগ আসলে নাই। উপেক্ষা না করে আমরা চেষ্টা করবো যে অর্থনীতিটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনেই আসলে সামনের দিকে এগিয়ে কাজ করে যেতে হবে। যাই হোক, আমি ধন্যবাদ দিয়ে আহ্বান করতে এই পর্যায়ে আমি শেষ করছি। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। ভাই যেটা বললেন সেটা হচ্ছে গিয়ে মূল কথা এরকম যে মানুষের কাছে ত্রাণ নয়, টাকা পৌঁছে দিতে হবে, তাহলে আমাদের অর্থনীতি একটা চাঞ্চল্য পরিস্থিতি সৃষ্টি হবে যা কিনা সকলের জন্যই উৎকর্ষ সাধন করবে সকলেরই। আমি আব্দুল মোমেন ভাইয়ের কাছে যে ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাই সেটা হচ্ছে একটি কথাই সুরে আরো কিছু সুর টেনে বলতে চাই, সেটা হচ্ছে গত ফেব্রুয়ারিতে এবং এসে এই চলমান চলতি আগস্টে এসে মাননীয় প্রধানমন্ত্রী আবার একটি কথা যুক্ত করেছেন, সেটা হচ্ছে পুনরায় যুবকদের চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন চাকরির পেছনে ছোট না, নিজেদের কিছু করে দেখানো উচিত, এতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। এই বিষয়টিকে সামনে রেখে ভাই আপনার কাছে আমার প্রশ্নটি থাকবে, বেকারত্ব নিরসনে উদ্যোক্তা সৃষ্টির তাগিদ দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এক্ষেত্রে আপনারা কি পরিকল্পনা করছেন, কিংবা এক্ষেত্রে ব্যাংক সমূহের মূলত আর কি করণীয় কি ভাই? ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপট আসলে এটা চরম সত্য কথা, কারণ সরকার চাকরি যে দিবে অত্যন্ত সীমিত। আর সরকার হয়তো 10% চাকরি বাড়াইতে পারে, কিন্তু আমাদের চাকরির বাজারে যুক্ত হয় প্রতি বছর প্রায় 20 থেকে 25 লাখ যুবক। সুতরাং কর্মসংস্থান সৃষ্টি করতে হবে যুবকদেরকে, অবশ্যই তাদের নিজের উদ্যোগে। ব্যাংক উদ্যোক্তা আসলে তৈরি করতে পারে না, উদ্যোক্তা কে সহায়তা করতে পারে। ব্যাংক যখন উদ্যোক্তাকে কোনো ঋণ দেয়, কারণ ব্যাংক ঋণ দেয়, ব্যাংক ঋণ তার নিজের টাকা দিয়ে দেয় না, বরং অন্য গ্রাহকের জমানো টাকাই দেয়। সুতরাং ব্যাংকে কর্মকর্তাদেরকে একটা জিনিস নিশ্চিত করতে হয় যে সে দাঁড়িপাল্লার মতো, অর্থাৎ গ্রাহকের টাকা নিশ্চয়তা দিতে হবে যে তার টাকা সে ফেরত পাবে, আবার যাকে ঋণ দিবে সে টাকা ফেরত দিবে সেটাও নিশ্চিত হইতে হবে। ব্যাংক সবসময় কোনো উদ্যোক্তা যদি ব্যাংকের কাছে আসে, ব্যাংক দেখে তার ক্যাপাবিলিটি কিরকম, তার সততা কিরকম, দেখেই কেবল এই ক্ষেত্রে ঋণ প্রদান করে। তো সোনালী ব্যাংক যে কাজটা করে, অথবা সব ব্যাংকই, কারণ বড় উদ্যোক্তা তৈরি করা খুব কঠিন, ছোট উদ্যোক্তা তৈরি করা অনেক সহজ। প্রত্যেকটা ব্যাংকই যে কাজটা করে, আমার ভাই ইতিমধ্যেই বলেছেন এবং উনি এসএমইতে কাজ করেন, জানেন এটা, যে আমাদের প্রাইভেট ব্যাংক যেগুলো আছে তারা হয়তো তাদের সিলিং 10 লাখ পর্যন্ত নতুন উদ্যোক্তাদেরকে তারা ঋণ দিতে পারেন, শুধুমাত্র ব্যক্তিগত জামানত নিয়ে। আর আমরা সরকারি ব্যাংক শুধুমাত্র আমার ব্রাঞ্চ লেভেল থেকে, ব্রাঞ্চ ম্যানেজার যারা আছে তারা ব্যক্তিগত উদ্যোক্তাদেরকে শুধুমাত্র ব্যক্তিগত জামানতের বিপরীতেই, কোনো ধরনের মর্গেজের বিপরীতে না নিয়ে, শুধু ব্যক্তিগত জামানতের বিপরীতে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। এবং এই ক্ষেত্রে বাজেটের কোনো সমস্যা এখন কোনো ব্যাংকেই নাই, যেহেতু গভর্নমেন্ট প্রণোদনা ডিক্লেয়ার করেছে। সেই ক্ষেত্রে কোনো গ্রাহক যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, অবশ্যই আমরা এই নতুন উদ্যোক্তাদেরকে, এখন তো উদ্যোক্তা তৈরি করা অনেক সহজ সৃষ্টি হয়েছে, এখন অনলাইন মার্কেটিং এ, অনলাইন ব্যবসায়, এবং এই কোভিড-19 কিন্তু এই পরিস্থিতিটাকে আরো সহজ করে দিয়েছে, যে এখন অনলাইন মার্কেটে যে ধরনের পণ্যের বেচা কেনা হয়, গত ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি এর হারটা 50% বেড়ে গেছে। আনবিলিভেবল। শুধু তাই না, শুধু টেলি সেলস, প্রত্যেকটা মহল্লায় দোকানদার এখন ফোন করলে জিনিসপত্র বাসায় পৌঁছে দিয়ে আসে, এটাও কিন্তু কোভিড-19 সৃষ্টি করেছে। সুতরাং যদি আমাদের যুব সমাজ এই সেক্টরেও কাজ করে এবং আমাদের পারচেজিং ক্যাপাবিলিটি, যেটা আমরা ইতিমধ্যেই বলেছেন, যে জনগণের কাছে যদি টাকা থাকে তাহলে সে পণ্য কিনবে, তার চাহিদা সৃষ্টি হবে, আর যখনই চাহিদা সৃষ্টি হবে তখন কিন্তু সেই পণ্য কোনো না কোনো চ্যানেলের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছাইতে হবে। সেই ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি হওয়ার সুযোগ সৃষ্টি হবে। জি,
আমরা আমরা এই ধরনের উদ্যোক্তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং প্রত্যেকটা ব্যাংকই তার মধ্যে ক্যাপাবিলিটি থাকলে ব্যাংক তার সর্বোচ্চ চেষ্টা করে যে তাকে ঋণ দিয়ে সহায়তা করে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। এই যে বিষয়টা বলছিলেন আনোয়ার ভাই, এই বিষয় সম্পর্কে কিছু কথা যুক্ত করেছেন। সেটা হচ্ছে তিনি বলেছেন যে নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়ার গ্যারান্টি স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। তিনি আরো বলেন, চাকরি করব না, চাকরি দেব, এই মনোভাব নিয়ে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি এরপর চলে আসতে চাই লুৎফর রহমান ভাইয়ের কাছে। ভাই, লুৎফর রহমান ভাই, আপনি কেমন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই, সেটা হচ্ছে গিয়ে অন্যদিকে এই বিষয় নিয়ে উদ্যোক্তা তৈরিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সার্বিক উন্নয়ন এবং টেকসই দারিদ্র্য বিমোচনের স্বার্থে কৃষি উন্নয়নের বিকল্প নেই। তাই গ্রামীণ অর্থনীতির বিকাশে কৃষি এবং অকৃষি খাতে উদ্যোক্তা সৃষ্টির তাগিদ দিয়েছেন তিনি, যার মূল হচ্ছে সহজ শর্তে ঋণ প্রদান। এই বিষয়টিকে সামনে রেখে ভাই আপনার কাছে আমার প্রস্তুতি থাকবে, গ্রামীণ অর্থনীতির উৎকর্ষ সাধনের পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারে সহজ শর্তে ঋণ নিয়ে আপনাদের কি পরিকল্পনা আছে এবং এতে সরকারের সঙ্গে কিভাবে সমন্বয় সাধন করছেন আপনারা? ভাই। থ্যাংক ইউ প্রান্ত। এই করোনাকালীন সময়ে যে অনেকে আমরা এর আগে আলোচনা বড় ভাইদের কথা থেকে বুঝতে পারলাম যে অনেক আমরা আশেপাশে দেখছি অনেকেই চাকরি হারাচ্ছে বা চাকরি চলে যাচ্ছে, অনেকে বেকার হচ্ছে, বেকারত্ব বাড়ছে, বিভিন্ন ইস্যু আছে এখানে। আর এই প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী যেটা বললেন, যে বলছে উদ্যোক্তা তৈরির মাধ্যমে কিছুটা হলেও এই প্রভাবটা কাটানো যেতে পারে। জি। এই বিষয়ে ব্যাংকগুলো কিন্তু বেশ কিছু পদক্ষেপ অলরেডি নিয়েছে এবং সামনে এগুলো কন্টিনিউ করছে। তার মধ্যে এগ্রিকালচারাল লোন যেগুলো বলি, এগ্রো বেস লোন, হ্যাঁ, এগ্রো বেস লোন প্রত্যেকটা ব্যাংকেরই এই স্কিমটা আছে, এগ্রো বেস লোন। তার মধ্যে ফিশারিজ হতে পারে, তারপরে গরু ফার্ম, তারপরে লেদার প্রোডাক্টস হতে, এসএমই প্রোডাক্টস হতে পারে, বুটিক হাউসের হতে পারে। এইসব প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এই স্কিমগুলো অলরেডি আছে। এবং এই করোনার পরে বা করোনা শুরু হওয়ার পরে বা ইতিমধ্যে এই বিষয়গুলোর উপর অনেকগুলো ব্যাংকই বেশ জোর দিয়েছে। আমার ব্যাংক এই বিষয়গুলোর উপর জোর দিয়েছে, বিশেষ করে যে ব্রাঞ্চ যে রুরাল যে ব্রাঞ্চগুলো আছে। কারণ ঢাকা শহরে বসে কি এসএমই লোন দেওয়া যত সহজ, কৃষি লোন দেওয়া কিন্তু তত সহজ না। এই জন্য মফস্বল শহরে যে ব্রাঞ্চগুলো আছে, এই ব্রাঞ্চগুলো কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা হেড অফিস থেকে, আমি হেড অফিসে আসতো, আমি হেড অফিস খবর বলছি যে হেড অফিসে কিন্তু প্রত্যেকটা রুরাল ব্রাঞ্চে, যে ব্রাঞ্চের আন্ডারে বিশেষ করে মফস্বল শহরগুলো ব্রাঞ্চকে প্রত্যেকটা ব্রাঞ্চেই বলে দেওয়া আছে যে তুমি তোমার যে টোটাল যে লোন পোর্টফোলিও তার 10% থেকে 25% পর্যন্ত কৃষি লোন দিতে হবে। এই একটা টার্গেট দেওয়া আছে, সেট আপ করা আছে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য। সেই প্রেক্ষাপটে ব্রাঞ্চ ম্যানেজার গুলো কিন্তু এই যে ফিশারিজ প্রজেক্ট আছে, ফিশারিজ প্রজেক্ট বা গরু ফার্ম এই প্রজেক্ট গুলোতে আছে, অথবা এসএমই প্রজেক্টের মধ্যে যেমন বুটিক হাউস বা লেদার প্রোডাক্টস, এর উপর কিন্তু লোন দিচ্ছি আমরা। হ্যাঁ, এটা আগেও ছিল, কিন্তু এই ইস্যুর কারণে, এই করোনা আসার পরে এটার উপর আরো বেশি জোর দেওয়া হয়েছে। এবং এই নিয়ে প্রত্যেকটা ব্রাঞ্চের পাশাপাশি প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে, প্রত্যেকটা ব্যাংকের মধ্যে আমাদের ব্যাংক কাজ করছে। তো আশা করি, আমরা যেটা আশা করতে পারি যে এটা আসলে হুট করে হবে না। কারণ এখন তো মানুষের মধ্যে একটা এখনো কিছুটা ভয় এখনো আছে মানুষের মধ্যে, যে এই আমি আগাবো কিনা, বা আগালে কি হবে, সামনে কি হবে, আমার যে একটা জিনিস শুরু করবো এটা মানে কন্টিনিউ করতে পারবো কিনা, বা স্টার্ট করলে এটা কতদূর দিতে পারবো। এই ভয়টা মানুষের মধ্যে থেকে কেটে গেলে, এই বিষয়গুলো নিয়ে কাজ করলে আমাদের ব্যাংকগুলো ইনশাল্লাহ এই পরিস্থিতি কিছুটা হলে সেই করতে পারবে, মানে ঠেকাইতে পারবে আর কি, যেটা বললাম। জি, ধন্যবাদ ভাই। আমি আনোয়ার ভাইয়ের কাছে আসতে চাই। আনোয়ার ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আনোয়ার ভাই, উদ্যোক্তা সম্পর্কে আপনি যেমনটি বলছিলেন যে সরকারি ব্যাংক, সরকারি ব্যাংকে এই খাতে জোরে সোরে এগিয়ে আসতে হবে, এটা বললেন। সেক্ষেত্রে ভাই, বেসরকারি ব্যাংকের ঠিক বাধাটা কোথায় এই বিষয়ে উদ্যোক্তা সৃষ্টিতে সহযোগিতা করার ক্ষেত্রে? বেসরকারি ব্যাংকের বাধার কথা বলিনি, এখানে আমি বাধার কথা বলিনি। বেসরকারি ব্যাংকের চেয়ে সরকারি ব্যাংকের দায় দায়িত্ব আমি মনে করি অনেক বেশি। দায় দায়িত্ব অনেক বেশি। সরকারি ব্যাংক হিসাবে তারা বিভিন্নভাবে সরকারের বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে। আপনার জিনিসটা খেয়াল করে দেখেন, বাজেটে প্রতি বছরই সরকারি ব্যাংকে যখন সেটা একটা লস হয়, সেখানে কিন্তু সরকারের টাকা থেকেই, জনগণের টাকা থেকেই সরকারি ওই ব্যাংকের এখানে বিভিন্নভাবে দেওয়া হয়। সেটা কিন্তু বেসরকারি ব্যাংকগুলো পায় না। যে কারণে আমি সেই কারণ থেকেই বলেছি যে
সরকারি ব্যাংকদেরকে এখানে এগিয়ে আসতে হবে বেশি করে। তারা বিভিন্ন কার্যক্রম করে থাকে, যে নিঃসন্দেহে কৃষি ঋণের ক্ষেত্রে তাদের অবদান অনেক বেশি। তারপরে অনেক মানে ছোট ছোট ঋণ দেওয়ার ক্ষেত্রে, যেটা আমি বলেছি, যেটা বাংলাদেশ ব্যাংক আসলে যেখানে বলেছে যে 10 লক্ষ টাকা আনসিকিউর্ড লোন দেওয়া যাবে, সরকারি ব্যাংকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা পাওয়া যায় না, অনেকেই বলে থাকেন। সুতরাং এই জন্য যেহেতু সরকারি ব্যাংকের মোমেন্ট সাহেব আছেন, এই জন্য বলছিলাম। তো এখানে সরকারি উদ্যোগটাই আসলে এই ক্ষেত্রে আরো বড় করে নেওয়া উচিত এখানে। কারণ সরকারের লস মেকিং বা লস অ্যাবজর্ব করার ক্যাপাসিটি সরকারের 17টা প্রতিষ্ঠান আছে যেখানে প্রতিনিয়ত লস হয়ে যাচ্ছে। সেখানে যদি উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে যদি সরকারি প্রতিষ্ঠান আরো ব্যাপক হারে ভূমিকা রাখে, সেটা আমার মনে হয় এইটা একটা সৃষ্টিশীল কাজ হবে, এবং এটা দিয়ে দেশের এই আসল কাজ হবে। যেখানে এই তখন মানুষের কাছে এই যে যদি উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে, নতুন নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বেসরকারি ব্যাংকে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে কি বেসরকারি ব্যাংকের মালিকরা হচ্ছেন বেসরকারি। সুতরাং তাদের বেশিরভাগেরই বেসরকারি ব্যাংকের মালিকদের মূল হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, মনে রাখতে হবে এটা ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি ব্যাংক কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান ওইভাবে দেখা হয় না মনে হয় আমার ক্ষেত্রে। যে কারণে হয় কি, যদি সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে দরকার থেকে যে তারা প্রফিট করতেই হবে, সরকারি ব্যাংকে তো ওই ধরনের চিন্তা ভাবনা একটু মনে হয় একটু কম থাকতে পারে, মেবি বলছি না। এই জায়গাটার সাইড থেকে যে ওনারা যদি একটু পদক্ষেপ একটু বেশি নেয়, না ঠিক আছে, গভর্নমেন্টের সাইড থেকে সরকারি ব্যাংক হিসেবে, গভর্নমেন্টের অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে তারা যদি এখানে কাজ করেন, তাহলে আমি বিশ্বাস করি, আমি মনে করি সেটা যদি কিছুটা এখানে ক্ষতি হয়, তারপরে কিন্তু এখানে উদ্যোক্তা তৈরি হবে, যেটা আলটিমেটলি দেশেরই লাভ, এবং দেশের লাভ বলে এটার বেশি সুফল কিন্তু সরকারই পাবে। সরকারি পাবে কিন্তু সেখানে বলছি যে আসলে ট্যাক্স গুলো ওখানে ঢুকে যাবে। তো সরকার যদি এটা করতে পারে, তাহলে কিন্তু এই জায়গাটায় এমন মনে হয় উদ্যোক্তা তৈরি, এবং দেশের আলটিমেটলি দেশ উপকার হবে, দেশ উপকার হবে মানে সরকার উপকার হবে, ঘুরে ফিরে ওই জায়গাটাই আসবে। সিমিলার ঘটনা বেসরকারি ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি বেসরকারি ব্যাংক যদি উদ্যোক্তা তৈরি করতে পারে, আজকে যে ক্ষুদ্র উদ্যোক্তা দুদিন পরেই তো সে মাঝারি উদ্যোক্তা, তাই না? একটা উদ্যোক্তা যেখান থেকে তৈরি হয়, সেখান থেকে অটোমেটিক্যালি সেটা সবার জন্যই এটা ভালো একটা দিক তৈরি হবে। জি আনোয়ার ভাই, ধন্যবাদ আপনাকে। আমি সরকারি ব্যাংকের পক্ষ থেকে আব্দুল মোমিন ভাইয়ের কাছে জানতে চাই, ভাই কিছু বলতে যাচ্ছিলেন। ধন্যবাদ। না, আনোয়ার ভাই যে কথা বলেছেন সেটা তার প্রেক্ষিতে বলেছেন। আসলে উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে গভর্নমেন্ট আমাদের লস হলে সেটা কাভার করে, দ্যাটস ডিফাইন্ড থিং। কিন্তু আমরা যে টাকাটা বিনিয়োগ করি উদ্যোক্তাদেরকে, সেটা কিন্তু আলটিমেটলি অন্য কোনো গ্রাহকের টাকায় বিনিয়োগ করি। সুতরাং আমরা বিনিয়োগ করার সময় আমরাও কিন্তু বুঝে শুনেই বিনিয়োগ করতে চাই যে সে টাকাটা ফেরত আসুক। একটা প্রবলেম যেটা এই প্ল্যাটফর্মে বলা উচিত হবে কিনা, তারপরে বলতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সকল গ্রাহক আসেন, তারা অনেকেই মনে করেন যে আমি এই টাকা নিয়ে আর বোধহয় দেওয়া লাগবে না, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগ করে যারা আছে। এবং ইন্টারেস্টিং বিষয় যে এরা টাকাগুলো নিয়ে কোনো জায়গায় বিনিয়োগ না করে ওই টানের মতো করে খেয়ে ফেলে। অর্থাৎ এই ধরনের উদ্যোক্তাগুলো আমরা তৈরি করতে পারি না। এটা আমার মানে ব্যাংকিং এক্সপেরিয়েন্স থেকে বলছি, যখন ব্রাঞ্চে ছিলাম তখন দেখেছি, আমরা স্বনির্ভর দেখেছি, আমরা বিকল্প দেখেছি, এই ধরনের ঘটনা ঘটে। সুতরাং সরকারি ব্যাংক আলাদা কোনো কাজ করে না বিনিয়োগের ক্ষেত্রে। আলটিমেটলি প্রাইভেট ব্যাংক যেভাবে কাজ করে আমরাও সেভাবেই কাজ করি। আমরাও চাই যে বিনিয়োগ করে টাকা ফেরত নিয়ে আসি। হ্যাঁ, কৃষি ঋণ এবং ক্ষুদ্র বিনিয়োগকারীর কাছে কিছু টাকা গভর্নমেন্ট এমন ভাবে দিতে বলেন যেটা ফেরত না আসে, এটা একেবারে নগণ্য। কিন্তু যে উদ্যোক্তা তৈরি করলে আলটিমেটলি দেশ আগাবে এবং কর্মসংস্থান বাড়বে, সেই উদ্যোক্তা আমরা আসলে খুব কম পাই। আমরা চাই যে যারা এখন ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হচ্ছে তারা উদ্যোগী হোক, তাদের মধ্যে উদ্যম আছে, তাদেরকে যদি আমরা এই বিনিয়োগটা করতে পারি, তাহলেই কেবল এই এসএমই খাত আগায় যাবে, দেশও আগায় যাবে। জি ধন্যবাদ। আমি এরপর আসতে চাই হচ্ছে ইফাত আর আপুর কাছে। আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সেটা হচ্ছে গিয়ে আমি যে উদ্যোক্তা বিষয়ে আমি আসতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে একদিকে করোনার নাকাল দেশের অর্থনীতি, অন্যদিকে ঋণ খেলাপিতে জর্জরিত আমাদের দেশের ব্যাংক সমূহ। তাই অর্থনীতির পুনর্জাগরণ বিবেচনায় ব্যাংকিং সেক্টর এবং ব্যাংকারদের কর্মপরিকল্পনা কেমন? আচ্ছা, ঋণ খেলাপিদের যে বিষয়টা, করোনা বাংলাদেশে আঘাত করার আগেও এটা ছিল, এবং
এখানে যেটা আমার মনে হয়, দেখো বাংলাদেশের 80% উদ্যোক্তা ভালো এবং তারা তাদের বিজনেসটা চালিয়ে নিয়েই যেতে চায়, আর 20%-এর বিভিন্ন পরিকল্পনার কারণে আমরা একটু সমস্যায় পড়ে যাই ব্যাংকগুলি। কিন্তু আশার বাণী কিন্তু আমার এই 80% ভালো বড়োয়ার যারা। তো এইখানে দেখো যে করোনা পরবর্তী সময়ে গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকম প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলো এই প্রতিষ্ঠানগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, এবং এখানে আমি খুব পজিটিভলি আশা করি যে এই মানে তোমার এই ধ্বংসযজ্ঞ থেকে আমার ইকোনমি ঘুরে দাঁড়াবে। এই সরকারের এই সাপোর্টটা নিয়ে ম্যাক্সিমাম উদ্যোক্তা তারা ঘুরে দাঁড়াতে পারবে, এই আশাটা আমরা রাখতেই পারি। আর এখন করোনার পরে আমাদের ব্যাংকের, আমি আইএফএসসি কথা বলছি, আমাদের ব্যাংকের ফোকাসটা আমরা কোথায় নিয়ে গেলাম, যে একদম আমরা প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, আনোয়ার ভাই যেটা বললেন যে টাকা দিতে হবে জনগণকে, উদ্যোক্তা তৈরি করতে হবে, আমরা কিন্তু ওই দিকে ফোকাস করেছি। এবং আমার ব্যাংক যেটা করলো যে আমরা কিছুদিন মানে খুব দ্রুত সময়ের মধ্যে আইএফআইসির মার্কেট প্রেজেন্স আপনারা সবাই দেখতে পারবেন। আমরা উপশাখা নিয়ে একদম প্রত্যন্ত অঞ্চলে চলে যাচ্ছি এবং উপশাখাতে আমরা শাখার মতো পূর্ণাঙ্গ সুবিধা দিচ্ছি। ছোট একটা ব্রাঞ্চ, 2টা অফিসার থাকবেন, কিন্তু ফুল একটা পূর্ণাঙ্গ শাখা যা যা ফাংশন হয় আমার উপশাখাও সেই ফাংশনটা দিবে। এবং এটা নিয়ে আমরা বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে চলে যাব। সাথে আমরা নিয়ে আসছি আমাদের স্লোগানটা ছিল করোনার পরে আমরা এই নিউ নর্মালে আমরা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করে ফেললাম এসএমই কে বুস্ট আপ করার জন্য। এসএমইর প্রোডাক্ট আমাদের আগেই ছিল, কিন্তু নিউ নর্মালে আমরা এখন ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাকে ফোকাস করে আমাদের স্লোগান ছিল ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোতে সহায়তা করার জন্য আইএফএসসি সহজ ঋণ নিয়ে চলে আসলো। এবং সহজ ঋণের টার্গেট কনজিউমার হচ্ছে তোমার একদম ক্ষুদ্র প্রান্তিক ভূমিহীন কৃষক, বা একদম ক্ষুদ্র যার একটু জমি আছে সেই কৃষক, বা তোমার ফিশারিজ বা লাইভ স্টক করছে যারা, তাদেরকে সহায়তা করছি। তারপর লো ইনকাম ইন্ডিভিজুয়াল যাদেরকে ব্যাংকিং ইনক্লুশনে আনার কথা খুব প্রাইভেট ব্যাংক সাধারণত ভাবে না, বেসরকারি ব্যাংকগুলো খুব একটা ভাবে না, আমরা ওখানে রিচ করছি। তো এই আমার ব্যাংকের কর্মপরিকল্পনা এটাই যে একদম আমরা বাংলাদেশের সব জায়গায় চলে যাব আইএফএসসি ব্যাংক নিয়ে। খুব দ্রুতই আপনারা এটা দেখতে পারবেন, আমি কথার কথা বলছি না, আপনারা 3-4 মাসের মধ্যেই দেখতে পারবেন আইএফএসসির মার্কেট প্রেজেন্স। আর সাথে থাকছে আমাদের সহজ ঋণ। আর আমাদের আরেকটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ছিল যে আমার অ্যাকাউন্ট, যেটা কিনা আপনার গ্রাহককে আপনার তো এখন ক্যাশ ফ্লো থাকতে হবে। আমরা কিন্তু এই দুর্যোগের সময় আমরা ডিপোজিটটা ইনশিওর করছি, যেটা আমরা ডেইলি বেসিসে ইন্টারেস্ট দিই এবং মান্থলি এটা ক্রেডিট হয়। তো এটাই ছিল আমাদের ব্যাংকের পরিকল্পনা। ধন্যবাদ আপা আপনাকে। আমরা কথা বলতে বলতে আমাদের অনুষ্ঠানে অনেকাংশেই বলা যায় শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। আমি সকলের কাছে একবার করে আসতে চাই, সেটা হচ্ছে আনোয়ার ভাইয়ের কাছে প্রথমে যেতে চাই। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ভাই সেটা হচ্ছে অনেক বিষয় নিয়ে কথা হলো ভাই, অনেক বিষয় উঠলো, সেটা হচ্ছে সেই বিষয়ের প্রেক্ষিতে আপনি যদি আপনার সার্বিক মন্তব্যটি শেষ করতেন বক্তব্য রেখে। ভাই হ্যাঁ, আমি ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি, সেই ব্যাপারটা আমি যদি একটা কথায় মন্তব্য করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সামনে আমাদের যে সংকটকালীন অবস্থা আমরা যেটা পার করছি, সেটা থেকে যে আমরা দ্রুত উত্তরণ করতে পারি, এবং উত্তরণ করার ক্ষেত্রে অবশ্যই এখানে ব্যাংকাররা যারা আছেন তারা উদ্যোগী হবেন, পাশাপাশি গ্রাহক এবং দেশের আপামর জনসাধারণ তারা উদ্যোগী হবেন। এবং যেটা বলতে চাই যে স্বাস্থ্য বিধি অর্থাৎ সবাইকেই মানতে হবে, হাত ধোয়া যে জিনিসটা কর্মসূচি বলা হচ্ছে সেগুলি করতে হবে, তাদেরকে আগে জীবনটাকে প্রাধান্য দিতে হবে, তারপর জীবিকাটাকে অবশ্যই পাশাপাশি রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা আশা করছি আমরা এই দুর্গে আমরা বাঙালি যদি আমরা মুশরিক করবো না, আমরা এই করোনাকে জয় করে আমরা সামনের দিকে আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ ভাই। আপনাকে একটা বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে ভাই অনেকেই মন্তব্য করে থাকেন, হয়তো বা কতখানি যৌক্তিক জানি না, সেটা হচ্ছে বেসরকারি ব্যাংকগুলো সাধারণত এলিট গ্রাহকদের প্রতি তারা বেশি কনসার্ন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এটা যেটা বলেছেন এটা কিন্তু একেবারে মন্তব্য না, এটা সত্য ঘটনা। আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বেই মানুষ এমন ব্যাংকাররা বা ব্যাংক বলেন, আর্থিক প্রতিষ্ঠান বলেন, এমন সমস্ত জায়গায় টাকা দিতে চায় যেখানে তারা মনে করে যে আমি অল্প পরিশ্রমে অল্প কিছু গ্রাহককে সেবা দিয়ে আমরা আমাদের ব্যাংকের প্রফিট করব, ব্যাংকের লাভ করব। সুতরাং বুঝলো সব ব্যাংক বলেন, আর্থিক প্রতিষ্ঠান তারা কিন্তু ওই দিকেই ছুটে। সেই জিনিসটাকে আমাদের দেশের প্রেক্ষাপটটা এখন আপাতত আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। কারণ এখন দেখেন একটা ক্ষেত্রে যেহেতু কথাটা তুলেছেন, আমাদের এখানে কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু হাতে গোনা সংখ্যায় কম,
জি আমাদের দেশের 99%ই হচ্ছে এসএমই, নট অনলি আমাদের দেশে, সারা ওয়ার্ল্ডেই 99% আপনি যদি যে বলেন সেটাকে বলে কটেজ, স্মল, মাইক্রো, মিডিয়াম এন্টারপ্রাইজ। সুতরাং এই যে এতগুলো সংখ্যার দিক থেকে 99% হচ্ছে এই এসএমই সিএসএমই প্রতিষ্ঠান। সুতরাং এদেরকে এখন আমাদের দেশে একটা যে খেয়াল করে দেখেন, নতুন কোনো ব্যাংক আসলে যে কোনো বড় কর্পোরেট তার কাছে যায় আগে। কারণ কি জানেন, সেটা আমি একটা কারণ বলি, সেটা হচ্ছে যে অন্যান্য ব্যাংকগুলো থেকে ওনার যে লোন লিমিট একটা কিন্তু সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার থাকে একটা ব্যাংকে, একটা ব্যাংক বড়োয়ার এত পার্সেন্ট, 15% বা 35%, এর বেশি একসাথে একটা ব্যাংক থেকে লোন নিতে পারবে না। সুতরাং সে কিন্তু প্রত্যেকটা ব্যাংকে তার সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারকে এক্সস্টেড করে ফেলে, যে কারণে নতুন ব্যাংক আসলে উনি খুশি হয়। নতুন একটা ব্যাংক তৈরি হলে ওই জায়গা থেকে তারা কিন্তু সে দৌড়ে নতুন ব্যাংকে যায়, সেখান থেকে সে একটা এক্সপোজার লিমিট নেয়। আর পুরো নতুন ব্যাংকও মনে করে থেকে আমি তাকে বিনিয়োগটা করলে সে তো আমার এই ব্যাংকের 40 কোটি বা 50 কোটি টাকার জন্য তার 500, 1000, 10,000 কোটি টাকা সে সার্টিফিকেট করবে না। এই সমস্ত কারণে এটা করে এক। আর 2 নম্বর হলো, কথা আমি শেষ করছি, 2 নম্বর হচ্ছে যে এসএমই এখন হচ্ছে কি যে এই যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলি সীমিত, সুতরাং সব ব্যাংকেরই তাদের কাছে পৌঁছানো একটা মুশকিল হয়ে যাচ্ছে, এবং সব ব্যাংকেরই এক্সপোজার দিকে চলে যাচ্ছে। তার মানে কি এক্সিস্ট হয়ে যাওয়াতে এখন ব্যাংকগুলাকেও প্রফিট করতে হবে, ব্যাংকগুলাকেও ব্যবসা করতে হবে। সুতরাং ব্যাংকগুলাকে ব্যবসা করতে হলে বাধ্য হয়ে ব্যাংকগুলো এখন ক্ষুদ্র মাঝারি শিল্পের দিকে যাচ্ছে, ব্যাংকগুলো এখন বাধ্য হয়ে কনজিউমার লেন্ডিং এর দিকে যাচ্ছে। এটাও কিন্তু ব্যাংকের জন্য একটা প্রফিটের সেগমেন্ট। সুতরাং এই প্রফিটেবল সেগমেন্টে ব্যাংক শুধু নিজেদের স্বার্থেই ব্যাংক ক্ষুদ্র মাঝারি শিল্পকে লোন দিবে এবং দিচ্ছে। এটা করতেই হবে, না হলে ব্যাংকগুলোরও টিকে থাকা মুশকিল হবে, ব্যাংক বা এনবিএফআই থেকে। তো আমরা এই জন্য আমরা শুধু বড়দেরকে দিকে থাকবে, অবশ্যই বড়রা বড় ভূমিকা রাখছেন, পাশাপাশি আজকে যারা ক্ষুদ্র, কালকে কিন্তু তারা মাঝারি পশুদের তারা বড়। সুতরাং তাদেরকে যদি আমরা ওই যে সাইকেলটা যদি আমরা তৈরি করে না, সাপ্লাই চেইনটা যদি আমরা ঠিক না রাখি, ছোটদের থেকে যদি বড় তৈরি না করি, তাহলে কিন্তু একদিন আমরা আমাদের যে অর্থনীতির চাকাও কিন্তু আস্তে আস্তে তাহলে সীমিত হবে। তো এই জিনিসটাকে সবাইকে মনে রাখতে হবে, সবাইকে কাজ করতে হবে। ধন্যবাদ ভাইকে তার মূল্যবান বক্তব্য শেষ করার জন্য। আমি এরপর চলে যাচ্ছি যে আব্দুল্লাহ মোমেন ভাইয়ের কাছে। ভাই, আপনি শুনতে পাচ্ছেন? ভাই, সার্বিক আলোচনার প্রেক্ষিতে আপনি আপনার মূল্যবান বক্তব্য শেষ করতেন যদি। ধন্যবাদ আজকে আয়োজনের জন্য। ইনফ্যাক্ট আমার ভাই অনেক দিকেই টাচ করে গেছেন। জি, আসলে ওই বক্তব্য ধরে আমি বলছি যে আমরা কিন্তু এট দ্য এন্ড ব্যবসায়ী, কত কম পরিশ্রমে বেশি আয় করা যায় এটা কিন্তু সবাই চিন্তা করে। ইনফ্যাক্ট শুধুমাত্র প্রাইভেট ব্যাংক না, পাবলিক ব্যাংকও এলিট গ্রাহকদেরকে গুরুত্ব বেশি দিয়ে থাকে, কারণ তার কাছ থেকে কম পরিশ্রমে কোনো না কোনো আইদার ফান্ড এনে করা যায় অথবা বিনিয়োগ করে পাওয়া যায়, দুইভাবে তার কাছ থেকে লাভবান হওয়া সহজ। আর এই 100 জনের কাছে 5 টাকা করে বিক্রি করা আর একজনের কাছে 500 টাকা বিক্রি করা এজ এ বিজনেস পার্সনের ক্ষেত্রে কিন্তু সেম করা। সো এটা আমরাও করি, ইকোনমিক্সও তাই বলে। সুতরাং যখনই আমি বুর্জ অর্থনীতিতে আসবো অথবা ওপেন মার্কেটে চলে আসবো, তখন আমি কিন্তু এট দ্য এন্ড লাভ কোন জায়গায় হচ্ছে সেটা দেখি। আমরা বলি যে কাস্টমার ইজ আওয়ার কিং, সবাই সমান, কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আসলে সবাই সমান এটা আমরা তখনই মনে করি না। আমাদের নৈতিক ভিত্তি থেকে, রাষ্ট্রীয় দায়িত্ব থেকে, সামাজিক দায়িত্ব থেকে আমরা সবার সঙ্গে ভালো বিহেভ করতে চাই, জাতির উন্নয়নের জন্য আমরা এটা করতে চাই। দিস ইজ আওয়ার গোল। কিন্তু এট দ্য এন্ড হোয়ার উই আর থিংকিং অ্যাবাউট আওয়ার বিজনেস পার্সপেক্টিভ, আমরা কিন্তু সেটা দিয়েই থাকি। আমার এক্সপোজার লিমিট দেখা যাচ্ছে যে আমার পেড আপ লিমিট 6,000 কোটি টাকা, একজন গ্রাহককে আমি যদি 600 কোটি টাকা দিতে পারি, তাহলেই কিন্তু আমি সিঙ্গেল এক্সপোজার বড় লিমিটে তার কাছ থেকে 600 কোটি টাকা বিনিয়োগ করে অনেক টাকা নিয়ে আসতে পারি। সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতেই হবে, ঠিক আছে? সো সর্বোপরি আমরা যে কথাটা বলি যে আমাদের পার্সোনাল রিলেশনশিপ এবং গ্রাহকের বিহেভ, অর্থাৎ উদ্যোক্তা হতে হলে অবশ্যই যিনি উদ্যোগী হবেন তার বিহেভিয়ার হতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিশ্বাস করি যে ইউনিভার্সিটিতে যারা এখনো পড়াশোনা করছে বা কেবল বেরিয়ে আসবে, তাদের দিকে আমার ফোকাসটা সবসময় যে চাকরি পিছিয়ে না ঘুরে আপনারা উদ্যোগী হন, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। আমরা যে বয়সটা হারিয়ে এসেছি, আমরা এই বয়সে এসে যা বুঝতে পারছি যে যদি উইদিন 30 ইয়ার্স এর মধ্যে আমরা নিজেরা ব্যবসা শুরু করতে পারতাম আর আমাদের বড় ভাইরা আমাদের এই পরামর্শ দিত, তাহলে অবশ্যই আমরা উদ্যোক্তাই হতাম। আমি আশা করি যে আমাদের ইউনিভার্সিটির যে সকল ছোট ভাইয়েরা এখনো বের হয় নাই অথবা বের হতো অথবা
চাকরিতে ঢুকতে চায় তারা আনোয়ার ভাই বা আমাদের যারা বড় ভাই যারা ব্যাংকে আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাদের সঙ্গে পরামর্শ করুন, তারা উদ্যুক্ত হোক এবং আরো 10 জনকে চাকরি দিন। জি এবং ভাই, এটা আমি জাহাঙ্গীরনগরের বড় ভাই হিসেবে আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে এই আশাটাই সবসময় করি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান পরামর্শের জন্য। এরপর আমি আসছি লুৎফর রহমান ভাইয়ের কাছে। ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনে পাচ্ছি প্রান্ত। ভাই, সার্বিক আলোচনার আমরা একদম প্রান্তিক লগ্নে উপস্থিত হয়েছি, তো সেক্ষেত্রে আপনি যদি আপনার এই সংক্ষিপ্ত শেষ বক্তব্য শেষ করতেন, সংক্ষিপ্ত বক্তব্য করে। থ্যাংক ইউ। আনোয়ার ভাই এবং আব্দুল্লাহ মোমিন ভাই অনেক ভালো ভালো কথা বলেছেন। এর প্রেক্ষিতে আসলে আমাদের বেশি খুব বেশি কিছু বলার নাই, তারপরেও বলি আর কি। বাংলাদেশের প্রাইভেট সেক্টর বা প্রাইভেট ব্যাংকিং সেক্টর বেড়ে ওঠার পিছনে আমি যে জিনিসগুলো মূল মনে করি যে আমি একটু আগে যে কথাগুলো বলা হচ্ছিল যে মানে এলিট কাস্টমার গুলো প্রাইভেট ব্যাংক গুলো এলিট কাস্টমার গুলো নার্সিং করে, আসলে ওইটা ঠিক ওইভাবে না। প্রাইভেট ব্যাংক গুলোতে কিছুটা ক্লিন সার্ভিস দেয়, কিছুটা হ্যাসেল ফ্রি সার্ভিস, এবং আমাদের এখানে কাস্টমারদের জন্য খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে প্রাইভেট ব্যাংকগুলোতে। সুতরাং যে কাস্টমার গুলো একটু ঝামেলায় পড়তে চায় না বা ঝামেলা থাকতে চায় না, ক্লিন ইমেজের থাকে, তারাই সাধারণত প্রথম দিকে প্রাইভেট ব্যাংকগুলোতে আসে। পরে জানি না, পরে এটা চেঞ্জ হয়ে যায় হয়তো বা। আর সরকারি ব্যাংকগুলোতে হয় কি, ওই যে আব্দুল্লাহ মোমেন ভাই যেটা বললো যে অনেক কাস্টমারের টেন্ডেন্সি থাকে যে এই ব্যাংক থেকে লোন দিব আর ফেরত দিব না, এরকম। ওর কিছু কাস্টমার হয়তো সরকারি ব্যাংকগুলোতে যায়, কিন্তু প্রাইভেট ব্যাংকে কিন্তু এরকম কাস্টমার খুব বেশি আসে না তা বলবো না, খুব বেশি আসে না। যাই হোক, অনেক কথাই বলেছেন বড় ভাইরা, আমি আর এর প্রেক্ষিতে বলবো না। এটা তোমার যে উদ্যোগটা খুব ভালো ছিল। আমরা আসলে বেশি এক্সপিরিয়েন্স নেই, এই জন্য খুব বেশি কথা শেয়ার করতে পারলাম না। আশা করি যে নেক্সট টাইম বিষয়গুলো নিয়ে যদি একটু নিজেরা প্রিপারেশন নেই, আমরা আরো ভালো কথা বলতে পারবো। আমি সারাদিনই বাইরে ছিলাম, হঠাৎ করে তুমি ফোন দেওয়ার পরে আসলে আমি জয়েন করতে পারছি। যাও, এটা ভালো, এটা কন্টিনিউ করো। আর আব্দুল্লাহ মোমিন ভাই যেটা বললো যে আমরা যদি আজকে থেকে 20 বছর আগে ইউনিভার্সিটি পড়া অবস্থায় কোনো সিনিয়র ভাই আমাদেরকে এইভাবে মোটিভেট করতো বা এইভাবে আমাদেরকে গাইড করতো যে তোমরা এই চাকরি বাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হও বা কিছু একটা করো, হয়তো আজকে অনেক বড় ব্যবসায়ী হইতে পারতো, ভাইরা হইতে পারতো, আমরাও হইতে পারতাম হয়তো। এটা আমারও কথা আর কি। এখন যারা ইউনিভার্সিটিতে পড়ো তোমরা বা তোমাদের মধ্যে যারা আছে, অনেকে, আমার সাথে অনেকেই কথা হয়। তুমি তো 45 এর না? জি ভাই, 45 ভাই। জি ভাই, 44 একটা ছেলে আছে, হিস্ট্রির একটা ছেলে আছে, ও রেগুলার আমার সাথে এইভাবে ব্যাপারগুলো কনসার্ন করে। এরকম অনেককেই দেখছি যে এখন এই চাকরি বাকরির পাশাপাশি বা চাকরির পিছনে ছুটবো না বা চাকরি করবো না, এই টাইপের মন মানসিকতা অনেকের আছে। অনেকেই এখন বিভিন্ন জিনিস নিয়ে চেষ্টা করছে যে উদ্যোক্তা হওয়ার জন্য, নিজে কিছু করে আরো 10 জনকে তাতে ইনভলভ করার জন্য অনেকে চেষ্টা করছে। এটা খুব ভালো, এটা খুব পজিটিভ। আমি আব্দুল্লাহ মোমেন ভাইয়ের মতো আমিও আশা করি যে আজকে থেকে 20 বছর পরে বা 15 বছর পরে একটা দেখবো যে বাংলাদেশের অনেকেই ভালো যারা আছে, মেধাবী যারা আছে, ট্যালেন্টেড যারা আছে, তারা অনেকেই শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে এগুলো নিজেরা কিছু একটা করবে বা নিজে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করবে, তার পিছনে অনেকে ইনভলভ করবে, এদিকে যাবে। এটা আশাবাদী আর কি আমি এই ব্যাপারে। যাক, থ্যাংক ইউ, তোমাকে অনেক কষ্ট করছো তুমি এই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আর এখানে যা আছে আমাদের আনোয়ার ভাই, আব্দুল্লাহ মোমেন ভাই এবং আপা ইফাতার আপা, সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আশা করি এরপরেও সুযোগ পাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। অবশ্যই ভাই, আপনার অনেক ধন্যবাদ, আমাদের সহযোগিতা করবেন, আপনাদের কাছে আমরা আসবো ফিরে বারবার। ধন্যবাদ ভাই আপনাকে। আমি এরপর আসতে যাচ্ছে ইফাতার আপুর কাছে। আপু শুনতে পাচ্ছেন আমাকে? আপু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত, সবার সমাপনী বক্তব্য নিয়ে শেষ। এখন আপনি যদি শেষ করতেন সার্বিক আলোচনার প্রেক্ষিতে। আপু, প্রথমে তোমাকে ধন্যবাদ এরকম চমৎকার একটা প্রোগ্রাম করার জন্য। আর আনোয়ার ভাই, চন্দন ভাইয়া বা লুৎফর ভাইয়া, ওনাদের সাথে একই টেবিলে বসা, এটা একটা আমার জন্য খুব সৌভাগ্য ছিল। কারণ বিশেষ করে চন্দন ভাই আমার সেম ডিপার্টমেন্ট, ওনার সাথে আমার কখনো দেখা হয় নাই, তোমারও ওনার সাথে দেখা হয়ে গেল। তো আমার চমৎকার লেগেছে, সাবলীল আলোচনা ছিল। আর যেটা মূল কথা হচ্ছে যে তুমি যেটাই বলো, বেসরকারি ব্যাংক আর সরকারি ব্যাংক, আমাদের ব্যাংকগুলোর প্রধান কাজ হচ্ছে অর্থনীতির চাকাটাকে সচল রাখা, ইকোনমিক ক্যাশ ফ্লোটাকে ঠিক রাখা। তো এই জায়গাটাতেই আমরা কাজ করছি, সবাই মিলে কাজ করছি। আর করোনার সময় যেটা আমাদের সব থেকে বেশি সাহায্য করছে যে পজিটিভ মেন্টালিটি, যেটাই হোক না কেন আমাদেরকে এটাকে নিয়ে এগিয়ে যেতে হবে, বেঁচে থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আর ভাইয়াদের সাথে আমিও একমত, তোমাকে আমরা উদ্যোক্তা হিসেবেই দেখতে চাই, কোনো ব্যাংকার হিসেবে দেখতে চাই না। শুভকামনা।
আর ভাইয়াদেরকে ধন্যবাদ, অনেক ভালো লেগেছে আপনাদের সাথে সেশনটা। ধন্যবাদ আপু, ধন্যবাদ ভাই আপনাদের সকলকে এতক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য। হয়তো আবার দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ভাই। সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রান্ত সাহা। সুপ্রিয় সুধী, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। এতক্ষণ ধরে আমাদের যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে করোনা সংকটে ব্যাংকারদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম। সেখানে অনেকগুলো বিষয় আমাদের মধ্যে চলে আসলো। আমরা জানি গত 22 মার্চ থেকে আমাদের ব্যাংকিং সেক্টরে একটি ব্যাংকিং সেক্টরকে রোস্টারিং মাধ্যমে নানাভাবে ব্যাংকিং সেক্টর পরিচালনা করছিল, কিন্তু গত 18 তারিখে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক তাদের সকল ব্যাংকের কার্যক্রম 19 আগস্ট থেকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসছে। সেই বিষয়টা আমরা দেখলাম যে আমাদের ব্যাংকারদের নানা রকম প্রতিকূলতার মধ্যে সম্মুখীন হতে হচ্ছে এবং নানা রকম দ্বার উন্মোচিত হয়েছে, নতুন ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের করোনার কালে যে সংকটগুলো আমাদের সামনে চলে এসছে তার মধ্যে দিয়ে আমরা আসলে ওভারকাম করার চেষ্টা করছি। আমরা আশা করি এভাবেই আমরা আমাদের অর্থনীতিকে আবার পুনরুজ্জীবিত করতে পারবো। আমাদের ব্যাংকারদের সদয় ব্যবহার এবং তাদের বুদ্ধিদীপ্ত নতুন পরিকল্পনার মাধ্যমে। এবং সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এত সময় নষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, তাদের ব্যস্ততর সময় বের করে। আমরা জানি যে করোনার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, আমাদের সকলকে স্বাভাবিক করে দিতে আমরা বাধ্য হয়েছি। বৈশ্বিকভাবে আমরা নিজেদেরকে ভালো অবস্থানে রাখতে, কারণ জানি পৃথিবীর সকল দেশেই সাধারণত স্বাস্থ্যবিধি মেনে তাদের কার্যক্রম সচল রেখেছে, তাই আমরা সেভাবে সচল রাখছি। আমরা সকলেই জানি একটা কথা, যেটা হচ্ছে আমাদের বাহক হিসেবে 20 বছর থেকে 40 বছর বয়সী যারা আছেন তারা আসলে নীরব বাহক হিসেবে কাজ করছেন করোনা। সেক্ষেত্রে আপনারা যারা বাইরে আসছেন, পরিবারের বৃদ্ধ সদস্যদের যারা পরিবারে আছেন, সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবেন। সুস্থ থাকুন, হয়তোবা দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে, আবার অন্য কোনো আয়োজনে। ধন্যবাদ সকলকে।